শুরু করতেছি। আগের দিন হচ্ছে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি ভিলাইটা দেখছিলাম। তো আজকে অনেকটা একই স্টাইলে শুরু করব হচ্ছে ফরমেশন অফ প্ল্যাসেন্টা। একদম ছবি সেম মানে কনসেপ্টটাও সেম। তো আমরা আগের দিন কোথায় ছিলাম রিগার্ডিং দ্য ফরমেশন অফ প্ল্যাসেন্টা সেটা একটু দেখো। মানে রিগার্ডিং দ্য ফরমেশন অফ ভিলাই, মানে আমি কি বলছিলাম যে হচ্ছে যে তোমার যে ব্লাস্টোসিস্টটা যে ইমপ্ল্যান্টেড হয়, যেই সাইটটা ধরে ইমপ্ল্যান্টেড হয়, যে সাইটটা ফেস করে থাকে মায়ের ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে, সেই সাইটটাকে বলা হয় এমব্রায়োনিক পোল। আর যে সাইটটা লুমিনের দিকে ফেস করে থাকে সেই সাইটটাকে বলা হয় অ্যাব এমব্রায়োনিক পোল। তো এমব্রায়োনিক পোল থেকে এরকম ব্লাস্টোসিস্ট থেকে কিছু আঙ্গুলের মতো প্রবর্ধন বের হয়, এই প্রবর্ধনগুলোকে বলা হয় ভিলাই। ঠিক আছে? তো ভিলাইয়ের স্ট্রাকচারটাই হচ্ছে তোমার মানে ডিফারেন্সিয়েট করতেছে যে কোন স্টেজে কি 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 নামে তাকে আমি অভিহিত করব। তাহলে একদম ফার্স্টে যে ভিলাইটা দেখা যায় সেই ভিলাইয়ে সবচেয়ে ভিতরে থাকে হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, তার বাইরে থাকে সিনসাইশিওট্রোফোব্লাস্ট। এই স্টেজটাকে বলা হয় প্রাইমারি ভিলাই। এরপরে কি হয়, এই সাইটোট্রোফোব্লাস্টের ভিতরে কমলা রঙের যেটা দেখানো হয়েছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম এর সোমাটোফ্লুরিক লেয়ার, এটা হচ্ছে ঢুকে পড়ে। সো এখানে তাহলে যদি ক্রস সেকশন করা হয় একটা ভিলাইকে, তাহলে আমরা দেখব সবার বাইরে হচ্ছে সিনসাইশিওট্রোফোব্লাস্ট, তার ভিতরে হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, আর সবচেয়ে ভিতরে হচ্ছে তোমার স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই স্টেজটাকে বলা হবে সেকেন্ডারি ভিলাই। আচ্ছা, এরপরে এরপরে দেখো এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের ভিতরে ব্লাড ভেসেলস অ্যাপিয়ার করবে। সো একই জিনিস, জাস্ট ভিতরে ব্লাড ভেসেল। এই স্টেজটাকে বলা হয় টারশিয়ারি ভিলাই। তো একটা জিনিস আমি আগের দিন মনে হয় মেনশন করিনি, একটু দেখো। যখন টারশিয়ারি ভিলাই ফর্ম হচ্ছে ঠিক একই টাইমে এই যে সিনসাইশিওট্রোফোব্লাস্ট আছে না, একটা ভিলাইয়ের সিনসাইশিওট্রোফোব্লাস্ট তার নেইবারিং ভিলাইয়ের সিনসাইশিওট্রোফোব্লাস্টের সাথে এভাবে কানেক্টেড হয়, এভাবে মাঝখানে ফাঁকা রেখে উপরে উপরে এভাবে কানেক্টেড হয়। আবার এই পাশেও কোনো ভিলাই যদি থেকে থাকে সেখানে এরকম সিনসাইশিওট্রোফোব্লাস্টের সাথে এটা কানেক্টেড হয়। তো মাঝখানে তোমার এই যে সাদা জায়গা দেখানো হচ্ছে, ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাকে বলা হয় ল্যাকুনা। ল্যাকুনা, এই ল্যাকুনাটাতে কি হয় সেটা আমরা এর পরের ছবিতে দেখাচ্ছি। এই যে দেখো এই ছবিটা, এর এর পরের যে পিকচারটা এখানে একটু দেখো তোমরা, যে হচ্ছে এই যে একটা ভিলাই, এই যে আরেকটা ভিলাই, এই দুইটা ভিলাইয়ের সিনসাইশিওট্রোফোব্লাস্টটা ফিউজ হয়ে দুইটা ভিলাইয়ের উপর দিয়ে একটা 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 ব্রিজিং করে দিয়েছে। মাঝে এই যে ফাঁকা গহ্বরটা ছিল, যেটার নাম আমি বলছিলাম ল্যাকুনা, ইট বিকামস ফিল্ড উইথ ম্যাটার্নাল ব্লাড। তাহলে এই হচ্ছে ম্যাটার্নাল ব্লাড, আর এর ভিতরে আছে হচ্ছে ফিটাল ব্লাড। ঠিক আছে? তো এখন ম্যাটার্নাল ব্লাড এখানে চলে আসাতে ম্যাটার্নাল ব্লাড আর ফিটাল ব্লাডের মধ্যে একটা এক্সচেঞ্জ স্থাপন হয়। এই এক্সচেঞ্জের ফলে এই ব্লাড ভেসেলগুলা আলটিমেটলি আম্বিলিকাল ভেইন এবং আম্বিলিকাল আর্টারি তৈরি করে তোমার এমব্রায়োব্লাস্ট অর্থাৎ এমব্রায়োনিক ডিস্ক অর্থাৎ বাচ্চার শরীরে ব্লাড নিয়ে যাওয়া শুরু করে। তাহলে তোমরা একটু দেখতে পাচ্ছ এখানে, দাঁড়া আমি আরেকটু যদি জুম করি, তোমরা একটু এই জায়গাটা একটু দেখো। এই হচ্ছে ম্যাটার্নাল ব্লাড, আর সাপোজ এই জায়গাটাতে আছে ধরো ফিটাল ব্লাড। তাহলে ম্যাটার্নাল ব্লাড আর ফিটাল ব্লাডের মধ্যে কিছু লেয়ার আছে, যে লেয়ারগুলো ক্রস করে ম্যাটার্নাল ব্লাড আর ফিটাল ব্লাডের মধ্যে এক্সচেঞ্জ পসিবল হয়। তো যাই হোক, এই যে ভিলাইগুলো আস্তে আস্তে এন্ডোমেট্রিয়ামের সাথে একটা সম্পর্ক স্থাপন করলো, অনেকটা মানে গাছের চারা মাটিতে পুঁতে দেওয়ার মতো একটা এমবেডিং যে হলো, এর মাধ্যমে যে স্ট্রাকচারটা ফর্ম হলো, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে প্ল্যাসেন্টা। ঠিক আছে? বেসিক্যালি মানে এই যে অনেকগুলো ভিলাই যে একসাথে ওতপ্রোতভাবে ম্যাটার্নাল এন্ডোমেট্রিয়ামের সাথে গেঁথে রয়েছে, এগুলোই কম্বাইন্ডলি প্ল্যাসেন্টা তৈরি করে। আমরা যদি একটা মানে ইউটেরাসের কথা চিন্তা করি, তাহলে এই হচ্ছে লাইক প্ল্যাসেন্টাটা অনেকটা এমন করে থাকে, এখান থেকে এরকম অনেকগুলো আঙ্গুলের মতো প্রবর্ধন বের হয়, আর প্ল্যাসেন্টা থেকে যে ব্লাড ভেসেলগুলা বাচ্চার শরীরের দিকে যাচ্ছিল, এগুলো সব একসাথে মিলিত হয়ে আম্বিলিকাল আর্টারি এবং আম্বিলিকাল ভেইন তৈরি করে, এবং এরা আম্বিলিকাল কর্ডের মধ্যে দিয়ে বাচ্চার শরীরের
ভেতরে প্রবেশ করে। সাপোজ এই হচ্ছে বাচ্চাটা, আর এই হচ্ছে আম্বিলিকাল কর্ড, আর আর প্ল্যাসেন্টাটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের সাথে এভাবে লেগেছিল। তো এই হচ্ছে প্ল্যাসেন্টা, এই হচ্ছে আম্বিলিকাল কর্ড। খুব সুন্দর হয়নি ছবিটা, বাট একটা গ্রস আইডিয়া আর কি। তো যাই হোক, এখন হোয়াট ইজ প্ল্যাসেন্টাল ব্যারিয়ার? প্ল্যাসেন্টাল ব্যারিয়ার হচ্ছে ম্যাটারনাল ব্লাড আর ফিটাল ব্লাডের মাঝে এক্সিস্টিং যে লেয়ারগুলো রয়েছে, যে লেয়ারগুলো ক্রস করে ম্যাটারনাল ব্লাড আর ফিটাল ব্লাডের মধ্যে এক্সচেঞ্জ সম্ভব হয়, ওইটাকে বলা হয় প্ল্যাসেন্টাল ব্যারিয়ার। তাহলে ব্যারিয়ারের লেয়ারগুলো তাহলে আমরা একটু দেখে নিই। আমরা যদি ম্যাটারনাল সাইড থেকে চিন্তা করি, সবার আগে আছে হচ্ছে সিনসাইশিওট্রোফোব্লাস্ট, 2 নম্বরে আছে সাইটোট্রোফোব্লাস্ট, 3 নম্বরে আছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এবং 4 নম্বরে আছে এই যে ব্লাড ভেসেলটা, সেই ব্লাড ভেসেলের যেই মানে বেসমেন্ট মেমব্রেন, আর 5 নম্বরে আছে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম। মোট এই 5টা লেয়ার। তাহলে আমরা একটু পরে আরেকটা ভালো ছবি দেখাচ্ছি। তাহলে মানে আপাতত প্ল্যাসেন্টাল ব্যারিয়ারকে একটা প্রিলিমিনারি আইডিয়া পেলাম। যাই হোক, এখন মানে এখানে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে ফরমেশন অফ প্ল্যাসেন্টা, মানে প্ল্যাসেন্টা এমন একটা স্ট্রাকচার যেটা ফিটাস থেকেও কিছু কন্ট্রিবিউশন আছে এবং ম্যাটারনাল টিস্যু থেকেও কিছু কন্ট্রিবিউশন আছে। তাহলে ম্যাটারনাল টিস্যু থেকে যে কন্ট্রিবিউশন, সেটার নাম আমরা আগের দিনই শুনেছি। মানে জিনিসটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের যেই পার্টটা এমব্রায়োনিক পোলের সাথে লেগে থাকে, ডেসিডুয়ার যে মানে আমি আরেকবার বলছি, ডিউরিং ইমপ্ল্যান্টেশন বা ডিউরিং প্রেগন্যান্সি আমি এন্ডোমেট্রিয়ামকে কি বলছি? ডেসিডুয়া। আর এই ডেসিডুয়ার যে পার্টটা মানে কাভার্স দ্য ইনসাইড পার্ট অফ দ্য এমব্রায়োনিক পোল, ওই পার্টটাকে বলা হচ্ছে ডেসিডুয়া বেজালিস। আবার যেহেতু এমব্রায়োনিক পোল থেকেই ফর্মেশন হচ্ছে, মানে এমব্রায়োনিক পোলের দিকে প্ল্যাসেন্টা ফর্ম হচ্ছে, সো ওই দিকে ম্যাটারনাল যেই টিস্যুটা পার্টিসিপেট করছে প্ল্যাসেন্টা ফর্মেশনে, ওটার নামও ডেসিডুয়া বেজালিস। আর এই যে আমরা ফিটাস থেকে অনেক কিছুর কন্ট্রিবিউশন দেখলাম, সিনসাইশিওট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এই সবগুলাকে একত্রে বলা হয় কোরিয়ন ফ্রন্ডোসাম। কোরিয়ন ফ্রন্ডোসাম। তাহলে ফরমেশন অফ প্ল্যাসেন্টাতে আমরা যদি বলি হোয়াট ইজ দ্য ফিটাল পার্ট অফ প্ল্যাসেন্টা এন্ড হোয়াট ইজ দ্য ম্যাটারনাল পার্ট অফ প্ল্যাসেন্টা, অথবা ফিটাসের কোন পার্টটা প্ল্যাসেন্টাতে কন্ট্রিবিউট করে, প্ল্যাসেন্টার ফরমেশনে কন্ট্রিবিউট করে, আর ম্যাটারনাল কোন পার্টটা প্ল্যাসেন্টার ফরমেশনে কন্ট্রিবিউট করে, তাহলে এটার উত্তরটা হবে এরকম: কোরিয়ন ফ্রন্ডোসাম ফ্রম দ্য ফিটাস এন্ড ডেসিডুয়া বেজালিস ফ্রম দ্য মাদার। এরপর আমরা সামনে আগাই। সো প্ল্যাসেন্টাল ব্যারিয়ার, সো প্ল্যাসেন্টাল ব্যারিয়ার হচ্ছে যে দ্য লেয়ার্স দ্যাট আর সিন বিটুইন দ্য ফিটাল ব্লাড এন্ড দ্য প্ল্যাসেন্টাল ব্লাড। তো তাহলে এখানে আমার আগের যে ছবি, সেই ছবিটা তাহলে একটু দেখি। এক নম্বরে হচ্ছে এক নম্বরে হচ্ছে সিনসাইশিওট্রোফোব্লাস্ট, মানে যেটা হচ্ছে যে এই যে হালকা সবুজ কালারের যে লেয়ারটা। এরপরে যে লেয়ারটার নাম হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, যেটা হচ্ছে যে গাঢ় সবুজ কালার লেয়ারটা। এরপর হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের কোন লেয়ার? এটা হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার। এরপরে যে ব্লাড ভেসেলটা যাবে, সেই ব্লাড ভেসেলের তো ফার্স্টে থাকবে এই পাশে বেসমেন্ট মেমব্রেন, সো বেসমেন্ট মেমব্রেন অফ দ্য ব্লাড ভেসেল। এরপরে হচ্ছে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম, সেই এন্ডোথেলিয়ামটা। ওকে, তাহলে এটাই হচ্ছে প্ল্যাসেন্টাল ব্যারিয়ার। সো হোয়াট ইজ প্ল্যাসেন্টাল ব্যারিয়ার? ইট ইজ দ্য কম্বিনেশন অফ লেয়ার্স প্রেজেন্ট বিটুইন দ্য ফিটাল ব্লাড এন্ড দ্য প্ল্যাসেন্টাল ব্লাড, এবং ফিটাল ব্লাড এবং প্ল্যাসেন্টাল ব্লাডের মধ্যে এক্সচেঞ্জ হওয়ার জন্য এই লেয়ারগুলি ক্রস করতে হয়। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদেরকে বলি, তাহলে মোট 5টা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই 5 লেয়ার ক্রস হওয়া কিন্তু খুব বেশি সহজ না, বেশ কঠিন। সো যখন বাচ্চা আরো বড় হয়, বাচ্চার ব্লাডের বা নিউট্রিয়েন্টের ডিমান্ড আরো বাড়ে, তখন কি হয়, আস্তে আস্তে লেয়ারগুলোর পরিমাণ কমে যায়। লেয়ারগুলোর পরিমাণ কমে গেলে ব্লাডের নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জটা আরো ইজি হয়, আরো ইফিশিয়েন্ট হয়। সো যখন প্ল্যাসেন্টা প্রথম ফর্ম হয়, তখন এই 5টা লেয়ারই থাকে, বাট অ্যাজ দ্য চাইল্ড গ্রোজ মোর অ্যান্ড মোর, তার ডিমান্ড যখন আরো বেশি বাড়ে, তখন আস্তে আস্তে এই লেয়ারগুলোর সংখ্যা কমতে থাকে। আচ্ছা, এরপর এটা আসলে মানে রিটেন কোয়েশ্চেন, ফাংশনস অফ দ্য প্ল্যাসেন্টা। আমি এখানে ব্যাখ্যা ট্যাখ্যাতে আর যাব না, জাস্ট একবার করে জাস্ট বলে যাই, কারণ এটা আসলে
ব্যাখ্যা করার কিছু নেই। বেসিক্যালি প্ল্যাসেন্টাতে কিছু মেটাবলিক ফাংশন আছে, মানে প্ল্যাসেন্টা বেশ কিছু সাবস্টেন্স তৈরি করে, কোলেস্টেরল, ফসফোলিপিড এবং গ্লাইকোজেন। এরপর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এক্সচেঞ্জ ফাংশন। প্ল্যাসেন্টা বেশ কিছু সাবস্টেন্স এক্সচেঞ্জ করে। ওকে, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশন করে হচ্ছে যেগুলা ফ্যাট সলিউবল, অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া এবং বিলিরুবিন। এগুলো যেহেতু ফ্যাট সলিউবল, এজন্য এগুলার হচ্ছে সিম্পল ডিফিউশন পসিবল হয়। আর কিছু হচ্ছে ফ্যাট সলিউবল না, ওয়াটার সলিউবল, গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড, এগুলা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে যাওয়া আসা করে। আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন এটা হচ্ছে আইজিজি শুধু। আমরা জানি যে ইমিউনোগ্লোবিউলিন 5 রকমের আছে, আইজিজি, এ, এম, ই, ডি। এর মধ্যে শুধুমাত্র ইমিউনোগ্লোবিউলিন জিটা প্ল্যাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যেতে পারে। এই জিনিসটা তোমরা সবাই একটু খেয়াল রাখবা। এটা ফার্স্ট ইয়ারে কোনো ইমপ্লিকেশন না থাকলেও পরবর্তী ইয়ারে তোমরা যখন ভ্যাকসিন, তারপর হচ্ছে ইমিউনিটি এসব পড়বা, তখন এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এগুলো হচ্ছে সব ফিজিওলজিক্যাল, আর এগুলা not always physiological. Sometimes these may cause problems for the baby as well. মায়ের শরীরে যদি কোনো ভাইরাস থেকে থাকে, that can pass to the fetus. এখানে ভাইরাসের নামগুলো লেখা নেই, একটু লিখে নাও তোমরা। সাইটো মেগালো ভাইরাস, তারপর হচ্ছে হেপাটাইটিস ভাইরাস বি অথবা সি, তারপর হচ্ছে এইচআইভি ভাইরাস, মানে এইচআইভি আর কি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, তারপর হচ্ছে রুবেলা ভাইরাস। রুবেলা ভাইরাস, এই 4টা ভাইরাসের নাম তোমরা লিখে নাও। আচ্ছা, আর ব্যাকটেরিয়া, এখানে ব্যাকটেরিয়ার পাশে ইউজুয়ালি নট লেখা আছে, এটার কারণটা হচ্ছে কি, ভাইরাস সাইজে অনেক ছোট, সো ভাইরাস ক্যান ইজিলি ক্রস, বাট ব্যাকটেরিয়া সাইজে একটু বড়, এজন্য ব্যাকটেরিয়া আসলে ইজিলি ক্রস করতে পারে না। আর কিছু ড্রাগের ইমপ্লিকেশনটা হচ্ছে কি, আমরা যখন ডাক্তার হব, তখন একটা মানুষকে যখন আমরা কোনো ড্রাগ প্রেসক্রাইব করব, অবশ্যই আমাদের কেয়ারফুল হতে হবে, ইজ দ্য পারসন প্রেগনেন্ট অর নট। কারণ অনেক ড্রাগ আছে যে মায়ের ভালোর জন্য আমরা দিলেও সেই ড্রাগটা ফিটাসের বডিতে বেশ কিছু খারাপ ইফেক্ট রাখে। এই ইফেক্টটাকে বলা হয় টেরাটোজেনিক ইফেক্ট, হুইচ ইজ নট এ গুড ইফেক্ট আর কি, টেরাটোজেনিক ইফেক্ট। আবার অনেক ড্রাগ আমরা দেই যেই ড্রাগটা অ্যাকচুয়ালি বাচ্চার ভালো করে, ওটা আলাদা। আচ্ছা, এখন হচ্ছে তাইলে আমরা মেটাবলিক ফাংশন পড়লাম আর এক্সচেঞ্জ ফাংশন পড়লাম, এরপর পড়বো আমরা এন্ডোক্রাইন ফাংশন। প্ল্যাসেন্টাকে কিন্তু একটা এন্ডোক্রাইন অর্গানও অনেকে বলতে চায়, কেন? কারণ এখানে অনেক অনেক হরমোন তৈরি হয়। কি কি হরমোন? প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন এবং হিউম্যান কোরিয়নিক সোমাটোমেমোট্রপিন। এই লাস্টটাকে অনেকে হিউম্যান কোরিয়নিক ল্যাক্টোট্রপিনও বলে আর কি, যাই হোক। তাহলে এই হচ্ছে ফাংশনস অফ দ্য প্ল্যাসেন্টা। এখানে কিছু জিনিস তৈরি হয়, এখানে জিনিসপত্র এক্সচেঞ্জ হয়, এখানে হরমোনাল কাজ হয়। আর এছাড়া তোমরা যদি শর্ট নোট প্ল্যাসেন্টা লিখতে চাও, তাহলে তোমরা এই ছবিটা দিয়ে তোমার প্ল্যাসেন্টার লেয়ারগুলো দেখা দিতে পারো, আর ফাংশনস অফ প্ল্যাসেন্টা দিয়ে দিতে পারো। এরপর হচ্ছে ফাংশনস অফ অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডটা আসলে আমরা যেহেতু এখনো মাত্র সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট পর্যন্ত আছি, এই স্টেজে এখন অ্যামনিওটিক মেমব্রেন বা অ্যামনিওটিক ফ্লুইড ওইভাবে কোনো কাজ করা শুরু করেনি, কিন্তু তারপরও ধরে নিলাম যে একটা বাচ্চা অলমোস্ট জন্ম হবে অবস্থা, অলমোস্ট বড় হয়ে গেছে বাচ্চাটা, ওই অবস্থায় তার অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক ক্যাভিটি, ওই পার্সপেক্টিভে আমরা কথা বলতেছি আর কি। তাহলে এটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক ক্যাভিটি নিয়ে শর্ট নোট তো আসে, ওইখানে তোমরা এতটুকু লিখতে পারবে আর কি। যাই হোক, তাহলে অ্যামনিওটিক ক্যাভিটি আমরা আপ টু দিস পয়েন্ট আমরা কি পড়েছিলাম, এই যে এটার লোকেশনটা কই ছিল, এটা লোকেশনটা ছিল বিটুইন দ্য সোমাটোপ্লুরিক লেয়ার অফ এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্ম এবং এপিব্লাস্ট, তাই না? আমরা আপাতত এই পর্যন্ত পড়েছিলাম। বাট একটা সময় কি হয়, এই ইয়ক স্যাকটার সাইজ অনেক ছোট হয়ে যায়, অ্যামনিওটিক ক্যাভিটিটা পুরা এমব্রায়োটাকেই সারাউন্ড করে ফেলে। সো ইন দ্যাট কেস বাচ্চা বেসিক্যালি অ্যামনিওটিক ক্যাভিটিতেই, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বাচ্চা ফ্লোট করে ফর এ লার্জার পার্ট অফ দ্য প্রেগনেন্সি। ওকে,
তাহলে আমরা একটু ফাংশনটা দেখি। ফার্স্ট এটার অ্যামাউন্টটা একটু দেখে নিই। এটার অ্যামাউন্ট হচ্ছে 800 to 1000 মিলিলিটার at 37 উইকস। 37 উইকস হচ্ছে আইডিয়াল টাইম ফর বার্থ অফ দ্য বেবি, এবং এই সময় অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্ট থাকে 800 to 1000 ml। যদি অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কোনো একটা নির্দিষ্ট টাইমে নর্মাল থেকে বেশি থাকে, ওইটাকে বলবো আমরা পলিহাইড্রামনিউজ। আর যদি লেস দেন নর্মাল থাকে, ওইটাকে আমরা বলবো অলিগোহাইড্রামনিউজ। সো ফার আমরা বেশ কিছু কনজেনিটাল অ্যানোম্যালিস পড়েছি যেগুলোতে অলিগোহাইড্রামনিউজ বা পলিহাইড্রামনিউজ হয়। আমি একটু এক কথায় সামারাইজ যদি করে দেই অল্প কয়েকটা। পলিহাইড্রামনিউজের একটা কজ হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রিজিয়া, কারণ বাচ্চা সোয়ালো করতে পারে না। একটা হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রিজিয়া, আরেকটা হচ্ছে তোমার বাচ্চার যদি ব্রেইন ফরমেশনে কোনো প্রবলেম হয়, যেমন অ্যানেনসেফ্যালি। এছাড়া ডিউডেনামের যদি অ্যাট্রিজিয়া থাকে, ডিউডেনাল অ্যাট্রিজিয়া। আরেকটা হচ্ছে যদি স্টমাকের পাইলোরিক এন্ডটা কনজেনিটালি খুব মানে ঠিক থাকে, যেখান থেকে খাওয়া পাস করতে পারে না, ওইটাকে বলা হয় কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এই চারটা বেসিক কজ অফ পলিহাইড্রামনিউজ। এখানে বাচ্চা সোয়ালো করলেও ফ্লুইডটা যাচ্ছে না, এখানেও সেম, এখানেও সেম। আর এখানে বাচ্চার সোয়ালোইং রিফ্লেক্সই তৈরি হচ্ছে না ডিউ টু অ্যাবসেন্স অফ ব্রেইন ম্যাটেরিয়াল অথবা ল্যাক অফ ব্রেইন ম্যাটেরিয়াল, পলিহাইড্রামনিউজ। আর অলিগোহাইড্রামনিউজ এর 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 উদাহরণটা কি? বাচ্চা যদি কোনো কারণে ইউরিনেট করতে পারে না, যেমন রেনাল অ্যাজেনেসিস অথবা ব্ল্যাডার অ্যাজেনেসিস ইত্যাদি। এগুলো হলে হচ্ছে যে বাচ্চার বাচ্চা ঠিক মতো ইউরিনেট করতে পারে না, তখন আমরা এটাকে বলি অলিগোহাইড্রামনিউজ। আর একটু যদি কনসিকোয়েন্সটা একটু তোমাকে বলি, আমরা জানি যে আমরা যখন রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্ট পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে পুরো পুরো ইন্ট্রাইউটেরিন লাইফ জুড়ে বাচ্চার লাংটা কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে ভর্তি থাকে। ইট হেল্পস ইন ডেভেলপমেন্ট অফ দ্য লাং। যদি কারো অলিগোহাইড্রামনিউজ থাকে, তাহলে ওর লাংটা অ্যাজ ইউজুয়াল অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে ফিল আপ হতে পারে না দেখে ওর পালমোনারি হাইপোপ্লেজিয়া হয়। পালমোনারি হাইপোপ্লেজিয়া, খেয়াল রেখো এটা। তাহলে এই দুইটা হচ্ছে যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ পলিহাইড্রামনিউজ এন্ড অলিগোহাইড্রামনিউজ। আচ্ছা, আর হচ্ছে তোমার এছাড়া আর আরো একটা ছোট্ট কজ একটু বলি। যদি ম্যাটারনাল ডায়াবেটিস থাকে, তাহলে পলিহাইড্রামনিউজ হয় অনেক সময় আর কি, নট কনস্ট্যান্ট ফিচার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশনটা পড়বো। তার আগে আমরা একটু অ্যামনিওটিক ফ্লুইডের ফ্লোটা একটু দেখে নিই। খুবই সহজ, তোমরা সবাই জানো অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হয় মানে কোথা থেকে? অনেক জায়গা থেকে তৈরি হয়। যেমন বাচ্চা যে অ্যামনিওটিক ক্যাভিটিতে ফ্লোট করে, এখান থেকেও কিছু অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হয়। তবে ম্যাক্সিমাম অ্যামনিওটিক ফ্লুইডটা আসে যে ফ্রম দ্য ইউরিনেশন অফ দ্য চাইল্ড। এই ইউরিনটা অ্যামনিওটিক ক্যাভিটিতে মিক্স হয়ে যায় অ্যামনিওটিক ফ্লুইডের সাথে, দেন পুরা ওই জিনিসটার মধ্যে বাচ্চা ফ্লোট করে, ওইটাই বাচ্চা বেসিক্যালি সোয়ালো করে এবং ইনহেল করে এবং সোয়ালো করে। ওইটাই আবার বাচ্চা যখন সোয়ালো করে, আলটিমেটলি বাচ্চার ব্লাডে অ্যাবজর্ব হয়, তার কিডনি দিয়ে আবার ইউরিন হয়ে বের হয়ে যায়। তাহলে বেসিক্যালি বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইডটাই খায়, মানে ড্রিঙ্ক করে, আবার অ্যামনিওটিক ফ্লুইডটাই বাচ্চা ইউরিনেট করে। এভাবেই হচ্ছে এটার সার্কুলেশনটা হয়। আর এখন যদি আমরা ফাংশন অফ অ্যামনিওটিক ফ্লুইড দেখি, এটা হচ্ছে একটা শক অ্যাবজর্বার। মানে মা যদি ধরো এমন কোনো একটা এনভায়রনমেন্টে থাকে যে মা ধরো ইনজুর্ড হলো, পড়ে গেল বা হঠাৎ করে ধাক্কা খেলো, মায়ের এক্সটার্নালি কিছু ইনজুরি হতে পারে হয়তো, কিন্তু বাচ্চার পর্যন্ত ওই ইনজুরিটা রিচ করে না, কারণ অ্যামনিওটিক ফ্লুইড থাকার কারণে এই লাইক এই ফোর্সটা মানে স্প্রেড ওভার হয়ে যায়। বাচ্চা তখন জাস্ট মাইল্ড একটা মানে মানে ধাক্কা খায় আর কি, কম্পেয়ার টু হোয়াট দ্য মাদার ফেল্ট। প্রিভেন্টস অ্যাডহেশন হচ্ছে যে বাচ্চা জন্মের সময় বাচ্চার একটা অর্গান আরেকটা অর্গানের সাথে একদম ডিরেক্ট লেগে থাকে না, বরং এর মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে। ধরো হাত পা যদি একসাথে জয়েন্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে জন্মের সময় ওই বাচ্চাগুলোর হাত পা একসাথে লেগে আছে, তো অ্যামনিওটিক ফ্লুইড থাকাতে এই জিনিসটা হয় না। আচ্ছা, অ্যালাউস দ্য ফ্রি মুভমেন্ট অফ দ্য ফিটাস, এটা ইম্পর্টেন্ট। বাচ্চা
মানে বেসিক্যালি অ্যামনিওটিক ফ্লুইডের ভিতরে সাঁতার কাটে। সাঁতার কাটতে গেলে ওর মাসকুলার মুভমেন্ট হয়, এই মাসকুলার মুভমেন্টের জন্য মাসেল ডেভেলপমেন্টও স্টিমুলেট হয়। Fetus swallows it, helps with swallowing reflex development, আর fetus urinates it, helps with the starting kidney function. আরেকটা এখানে তুমি এটা অ্যাড করো, fetus inhales it, helps with development of the lungs. তুমি এটা অ্যাড করে নাও। তাহলে এই হচ্ছে ফাংশন অফ দ্য amniotic fluid. ওকে, তো ঠিক আছে। এখন তাহলে আমরা থার্ড উইক অফ ডেভেলপমেন্টটা শুরু করি। ওকে, তো সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট শেষে আমরা কি দেখেছিলাম? এরকম এপিব্লাস্ট ছিল উপরে আর নিচে ছিল হাইপোব্লাস্ট। ওকে, তো বেসিক্যালি এটা আসলে একটা 3D স্ট্রাকচারের কাট সেকশন। আসলে ফুল জিনিসটা এমন ছিল আর কি, এমন ছিল, মানে এই জিনিসটা এমন একটা ডিস্ক শেপ, একটা মানে এরকম একটা মানে ডিস্ক শেপ একটা জিনিসকে আমরা এভাবে মাঝখান দিয়ে কেটে এই অ্যাসপেক্টটা দেখিয়েছিলাম। তো এই জিনিসটার নাম ছিল বাইল্যামিনার জার্ম ডিস্ক, বাইল্যামিনার জার্ম ডিস্ক। তো দিস ইজ হোয়াট উই গট এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড উইক। তো থার্ড উইকে কি হয়, এই বাইল্যামিনার জার্ম ডিস্ক কনভার্টস ইনটু ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। এটাকে বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। আর বাইল্যামিনার জার্ম ডিস্কের দুইটা লেয়ার কি কি? এপিব্লাস্ট উপরে এবং নিচে হচ্ছে হাইপোব্লাস্ট। ওকে, তো ট্রাইল্যামিনার জার্ম ডিস্কের তিনটা লেয়ার হচ্ছে, উপরে এক্টোডার্ম, মাঝে মেসোডার্ম এবং নিচে হচ্ছে এন্ডোডার্ম। এই হচ্ছে ট্রাইল্যামিনার জার্ম ডিস্কের তিনটা লেয়ার। তাহলে the process by which bilaminar germ disk is converted into trilaminar germ disk is called gastrulation. আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি একটা জিনিস একটু তোমাদেরকে একবার একটু বলে নেই। এই ছবিটা একটু খেয়াল করো আরেকবার, প্ল্যাসেন্টাল ব্যারিয়ারের এই ছবিটা একটু খেয়াল করো একবার। তোমরা এখানে একটা জিনিস একটু দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই হচ্ছে ম্যাটার্নাল ব্লাড এটা, আর এখান থেকে শুরু করে পুরো অংশটাকে কি বলা হয়? ফিটাল পার্ট। ঠিক আছে, তো ফিটাল পার্টের নাম কি বলেছিলাম আমি? কোরিয়ন ফ্রন্ডোসাম, কোরিয়ন ফ্রন্ডোসাম। তাহলে ম্যাটার্নাল ব্লাড ইজ ইন কন্টাক্ট উইথ কোরিয়ন ফ্রন্ডোসাম। তো বেসিক্যালি হিউম্যান প্ল্যাসেন্টাতে ফিটাল পার্টের একদম কন্টাক্টে, ডিরেক্ট কন্টাক্টে ম্যাটার্নাল ব্লাড থাকে। এজন্য ফিটাল প্ল্যাসেন্টাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, এটার নাম হচ্ছে হিমোকোরিয়াল। কোরিয়াল মানে হচ্ছে যে কোরিয়ান ফ্রন্ডোসাম, আর হিমো মানে ব্লাড। সো placenta, human placenta is called hemocorial type of placenta because here the maternal blood is in direct contact with derivatives of chorion frondosome or in direct contact with derivatives of the fetal part of placenta which is actually chorion frondosome. আচ্ছা ঠিক আছে, তো মানে এটা একটু জাস্ট জেনে রাখো, হিমোকোরিয়াল বলা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গ্যাস্ট্রুলেশনের সংজ্ঞাটা জানলাম, বেসিক জিনিসটা জানলাম যে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম পাওয়া যায়, ওইটাকে বলা হয় ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। আর ফ্রম হোয়াট? ফ্রম বাইল্যামিনার জার্ম ডিস্ক, এপিব্লাস্ট অর হাইপোব্লাস্ট। কেউ কি কিছু বলবা? কোনো কোয়েরি? আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া হেমোকোরিয়ানটা আরেকবার বললে। আচ্ছা, হিমোকোরিয়াল, হিমোকোরিয়াল ওয়ার্ডটা তুমি ভাঙাও। হিমো মানে ব্লাড আর কোরিয়াল মানে হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম। ইন হিউম্যান প্ল্যাসেন্টা the maternal blood lies in direct contact with chorion frondosome or the fetal part of the placenta. So, human placenta is called hemocorial type of placenta. জি ভাইয়া, Okay? থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি আমরা প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন। খুবই মানে মনোযোগ দিয়ে শুনবা, দিস ইজ ভেরি ক্রুশিয়াল। তাহলে দিস ওয়াজ দ্য এন্ড অফ দ্য সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। আমরা কি পেয়েছিলাম? আমরা হচ্ছে একটা বাইল্যামিনার জার্ম ডিস্ক পেয়েছিলাম, টু ডিমেনশনালে, উপরে এপিব্লাস্ট আর নিচে হচ্ছে হাইপোব্লাস্ট। এন্ড দিস ওয়াজ দ্য মানে 3D ভিউ। উপরে হচ্ছে এটা হচ্ছে এপিব্লাস্ট আর এটা হচ্ছে হাইপোব্লাস্ট। সো এটার নাম ছিল বাইল্যামিনার জার্ম ডিস্ক। ওকে, আর এট দ্য এন্ড অফ দ্য থার্ড উইক আমরা কি পাবো?
পাবো আমরা ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক, এক্টোডার্ম থাকবে উপরে, মাঝে থাকবে মেসোডার্ম, আর নিচে থাকবে এন্ডোডার্ম। তাহলে এই যে কনভার্সনটা, এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। তাহলে আমরা এখন গ্যাস্ট্রুলেশনের ডিটেল প্রসিডিউরটা একটু জানবো। একটু দেখো খুবই মনোযোগ দিয়ে, এখানে কিছু নতুন টার্মের সাথে তোমাদের পরিচিত হতে হবে। রাইট এট দ্য বিগিনিং অফ দ্য থার্ড উইক, উপরের যে লেয়ারটা এটার নাম কি ছিল? এপিব্লাস্ট, তাই না? আর নিচেরটার নাম ছিল হাইপোব্লাস্ট। This was the cranial end of the fetus, this was the caudal end of the fetus, and this was the midway আর কি, মানে বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বলা যায়। তো কি হয়, at the end of the second week অথবা at the beginning of the third week একটা গ্রুভ অ্যাপিয়ার করে, একটা লংগিটিউডিনাল একটা গ্রুভ অ্যাপিয়ার করে on the epiblast। কোথা থেকে কোন পর্যন্ত? from the midpoint up to the caudal end একটা গ্রুভ অ্যাপিয়ার করে, from the midpoint up to the caudal end একটা গ্রুভ অ্যাপিয়ার করে, খাঁজ অ্যাপিয়ার করে, খাঁজ। এই খাঁজটার নাম হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। এই খাঁজটার নাম কি? মানে প্রিমিটিভ স্ট্রিক। এই ফুল জিনিসটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। এখন প্রিমিটিভ স্ট্রিকের ওয়েট, এই পুরো জিনিসটার নাম হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। আর প্রিমিটিভ স্ট্রিকের মাঝখানে যে গর্তটা, এই গর্তটার নাম হচ্ছে প্রিমিটিভ গ্রুভ। আর প্রিমিটিভ গ্রুভের অ্যাডজাসেন্ট যে সেলগুলা, এই সেলগুলোর নাম হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক সেল। প্রিমিটিভ স্ট্রিক সেল। তাহলে আমি আরেকবার বলছি, সাপোজ এই হচ্ছে এপিব্লাস্ট, ঠিক আছে? এই হচ্ছে এপিব্লাস্ট, এর মাঝে একটা এরকম খাঁজ অ্যাপিয়ার করে, খাঁজ। এই খাঁজটার নাম হচ্ছে প্রিমিটিভ গ্রুভ। আর এর অ্যাডজাসেন্ট যে সেলগুলা, এই সেলগুলোকে বলা হয় প্রিমিটিভ স্ট্রিক সেল। দেন এই পুরো জিনিসটাকে অ্যাজ এ হোল বলা হয় প্রিমিটিভ স্ট্রিক। আর প্রিমিটিভ স্ট্রিকের এক্সটেন্ড কোন থেকে কোন পর্যন্ত? ফ্রম দ্য মিড পয়েন্ট আপ টু দ্য কডাল এন্ড এবং অন দ্য এপিব্লাস্ট, অন দ্য এপিব্লাস্ট। ওকে, তাহলে বেসিক্যালি এই হচ্ছে হাইপোব্লাস্ট, আর এর উপরে যে এপিব্লাস্ট, এই এপিব্লাস্টের এখানে একটা খাঁজ অ্যাপিয়ার করেছে, এই খাঁজটার নাম হচ্ছে প্রিমিটিভ গ্রুভ। আর খাঁজের অ্যাডজেসেন্ট সেলগুলোর নাম হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক সেল। আর পুরো জিনিসটাকে বলা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক, প্রিমিটিভ স্ট্রিক। ওকে, আচ্ছা। আর আরেকটা জিনিস দেখো, প্রিমিটিভ স্ট্রিকের এখান থেকে তোমার এই পর্যন্ত এটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। প্রিমিটিভ স্ট্রিকের ঠিক ক্রেনিয়ালি একটা এরকম গোল ছিদ্র অ্যাপিয়ার করেছে, একটা গোল ছিদ্র। এই গোল ছিদ্রর নাম হচ্ছে প্রিমিটিভ নোড। সরি, আমি ভালো করে লিখছি, এই গোল যে ছিদ্রটার নাম হচ্ছে প্রিমিটিভ নোড। ওকে, আর প্রিমিটিভ নোডের যে ছিদ্রটা, বেসিক্যালি ওই ছিদ্রটা হচ্ছে প্রিমিটিভ পিট। আর প্রিমিটিভ পিটের সারাউন্ডিং যে সেলগুলা, এই সেলগুলোকে বলা হয় প্রিমিটিভ পিট সেল। তাহলে প্রিমিটিভ স্ট্রিকের মতোই মাঝখানে ছিদ্রের একটা নাম আছে, নাম হচ্ছে প্রিমিটিভ পিট। সারাউন্ডিং সেলগুলোর একটা নাম আছে প্রিমিটিভ পিট সেল। আর পুরো জিনিসটার নাম হচ্ছে প্রিমিটিভ নোড। তাহলে আশা করি এই নতুন যে জিনিসটা অ্যাপিয়ার করলো এপিব্লাস্টের গায়ে বা এপিব্লাস্টের উপরে, আমরা বুঝতে পেরেছি। তাহলে কি কি অ্যাপিয়ার করে? প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার করে আর প্রিমিটিভ নোড অ্যাপিয়ার করে। প্রিমিটিভ স্ট্রিকের মাঝে যে ছিদ্রটা বা যে খাঁজটা, নাম হচ্ছে প্রিমিটিভ গ্রুভ। আর প্রিমিটিভ নোডের মাঝে যে ছিদ্রটা, ওটার নাম হচ্ছে প্রিমিটিভ পিট। এর সারাউন্ডিং যে সেলগুলোর নাম হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক সেল। এর সারাউন্ডিং যে সেলগুলোর নাম হচ্ছে প্রিমিটিভ পিট সেল। বেসিক্যালি এটা আর এটা, এই দুইটার নাম মনে রাখলে চলবে। আর এর সারাউন্ডিং সেলগুলা যে সারাউন্ডিং সেল, এটা মনে রাখলে চলবে, এটা আলাদা নাম মনে রাখার দরকার নেই। তাহলে আমরা এখন একটু টু ডিমেনশনাল ভিউতে একটু চলে যাই। দেখো ফার্স্টে সবার উপরে ছবিটা একটু দেখো, এখানে আমি কি দেখাতে চেয়েছি।
um, so this is the epiblast layer and this is the hypoblast layer. This gap is called the primitive groove, and these cells directly adjacent to the groove are called primitive streak cell. Note that primitive streak সেলগুলা এপিব্লাস্টের বাকি সেলগুলা থেকে কিছুটা এলিভেটেড। ওকে, তো কি হয় এখানে একটু দেখো তোমরা। এখন এই যে তোমার প্রিমিটিভ গ্রুভ, এই প্রিমিটিভ গ্রুভ দিয়ে প্রিমিটিভ স্ট্রিক সেলগুলা ভিতরে ঢুকে নিচে চলে যায়। দেখো এই যে প্রিমিটিভ স্ট্রিক সেলগুলা, এগুলা এখান দিয়ে ঢুকে নিচে চলে যাচ্ছে। নিচে চলে যায় কি করছে দেখো, এখানে আগে থেকে যে হাইপোব্লাস্টের সেলগুলো ছিল, যেটাকে আমি কালো দিয়ে দেখিয়েছি, এই সেলগুলোকে সে রিপ্লেস করে নিজেই সেই জায়গাটা দখল করে নেয়। এটাকে আমি নীল কালার দিয়ে দেখিয়েছি, নীল কালার। তাহলে আমি আরেকবার বলছি কি হচ্ছে, প্রিমিটিভ স্ট্রিক সেলগুলো প্রিমিটিভ গ্রুভ দিয়ে ভিতরে ঢুকে হাইপোব্লাস্ট লেয়ারে চলে যাচ্ছে এবং সেখানে যে আগে থেকেই থাকা হাইপোব্লাস্টের সেলগুলোকে রিপ্লেস করে নিজেরাই ওই জায়গাটা দখল করে নিচ্ছে। ঠিক আছে, এভাবে। এবং মজার আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করো, ধরো এই সেলটা যখন নিচে চলে যাচ্ছে, তখন তার ঠিক পাশের যে সেলটা ছিল, সেই সেলটা এখন একদম অ্যাডজাসেন্ট চলে এসে সে নিজে হয়ে যাচ্ছে প্রিমিটিভ স্ট্রিক সেল। তাহলে একটা একটা করে সেল ভিতরে ঢুকছে আর এই সেলগুলা আস্তে আস্তে আরো মিডিয়ালি চলে আসছে। ওকে, তাহলে এটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করে, until all the cells in the hypoblast are replaced by cells derived from the epiblast. তাহলে কি হলো একটু তাহলে দেখো, শুরুতে হাইপোব্লাস্টের নিজের সেল ছিল। এই অবস্থায় কি হলো, প্রিমিটিভ গ্রুভ দিয়ে প্রিমিটিভ স্ট্রিক সেলগুলা মানে এসে হাইপোব্লাস্টের সেলগুলোকে রিপ্লেস করে সেই জায়গাটা দখল করে নেওয়া শুরু করলো এবং একটা সময় সমস্ত সেলই এপিব্লাস্ট থেকে আগত দখলদারি সেল হয়ে গেল। ওকে, তাহলে এখন আর হাইপোব্লাস্টের কোনো অস্তিত্বই রইল না। এখন যে লেয়ারটা তৈরি হলো নতুন, এই লেয়ারটার নাম হলো এন্ডোডার্ম। ওকে, আচ্ছা, ওয়ান্স এন্ডোডার্ম ইজ ফর্মড, এরপর কি হয় দেখো, এরপরেও প্রিমিটিভ স্ট্রিক সেলগুলা ওই একইভাবে আবার আসতে শুরু করে, আবার প্রিমিটিভ গ্রুভ দিয়ে ভিতরে ঢুকে আবার আসতে শুরু করে। তবে এখন তারা কোথায় অবস্থান নেয়, এখন তারা এখন যে সেলগুলো আসবে, এই সেলগুলো অবস্থান নেয়, এটা ছিল এপিব্লাস্ট আর নতুন তৈরি হয় এন্ডোডার্মের মাঝামাঝি, যেগুলোকে আমি হলুদ রং দিয়ে দেখিয়েছি। এগুলো কিন্তু সব এপিব্লাস্ট থেকে আগত সেল। কোথা দিয়ে আসলো তারা? ফ্রম দ্য প্রিমিটিভ গ্রুভ। ওকে, তাহলে এগুলো এসে কোথায় স্থান নিচ্ছে? আগে থেকে থাকে এপিব্লাস্ট এবং নতুন তৈরি হয় এন্ডোডার্মের মাঝে। এই যে ইয়েলো কালারের নতুন লেয়ারটা অবস্থান নিল এবং অবস্থান নিতে নিতে তারাও একটা নতুন লেয়ার বানিয়ে ফেললো, এটার নাম হচ্ছে মেসোডার্ম। আর আগে থেকেই এই লেয়ারটার নাম তো ছিল এন্ডোডার্ম। ওকে, এখন দেখো কি হচ্ছে, এখন আর কিছুই হবে না। এখন যেই সেলগুলা এখানে রয়ে গেল, রিমেইনিং সেলস অফ দ্য এপিব্লাস্ট, all of them differentiate and convert into ectoderm। মানে মেসোডার্ম আর এন্ডোডার্ম তৈরি হয়ে যাওয়ার পর বাকি যে সেলগুলো রয়ে গেল এপিব্লাস্টে, তারা সবাই কি হয়ে গেল? তারা সবাই হয়ে গেল এক্টোডার্ম। তাহলে এভাবেই এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম তৈরি হয়ে গেল। সো আমরা কি 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 পেলাম আমরা? হ্যাঁ, কেউ কিছু বলছো? কি ভাই? হ্যাঁ বলো। ভাই একটা প্রবলেম ছিল, যখন ভাই হাইপোব্লাস্টে রিপ্লেস হচ্ছে ভাই, তখন কি ভাই মাঝখানে কোনো গ্যাপ থাকবে ভাই, এন্ডোডার্ম আর এক্টোডার্মের মাঝখানে ভাই? না, তখন থাকবে না। ওকে, আসলে এখানে আমি ঠিক শিওর না থাকবে কি থাকবে না। আমি তো খুব স্টেপ বাই স্টেপ দেখাইছি, তাই না? হয়তো এমনও হতে পারে যে এগুলো সব সাইমultaneously হয়, বুঝছো? এমনও হতে পারে। এটা আসলে সিগনিফিক্যান্ট না আমাদের জন্য, সবচেয়ে বড় কথা হচ্ছে ওইটা। ওকে, সাইমultaneously হোক অথবা একই সাথে হোক অথবা আলাদা আলাদা হোক, ডাজন্ট ম্যাটার টু মাচ। ওকে, বাট বেসিক্যালি
তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ ইজ দ্য এন্ডোডার্ম ফর্মড, এভাবে বলবা cells of the hypoblast are replaced by cells coming from the epiblast, and they replace all the cells in the hypoblastic layer and they make a new layer called the endoderm. এরপর কেউ যদি জিজ্ঞেস করে যে মেসোডার্ম কিভাবে ফর্ম হয়, তোমরা কি বলবা? Cells coming from the epiblast take place between epiblast and newly made endoderm, and these cells make a different layer which is called mesoderm. And how is ectoderm formed? The cells that remain in the epiblast even after formation of mesoderm and endoderm, all the remaining cells are converted into ectoderm. তাহলে আমরা কি দেখলাম? প্রিমিটিভ স্ট্রিক দিয়ে বা প্রিমিটিভ গ্রুভ দিয়ে সেলগুলো এসে 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 মেসোডার্ম এবং এন্ডোডার্ম বানাইলো, আর রিমেনিং সেলগুলো বানাইলো কি? রিমেনিং সেলগুলো বানাইলো হচ্ছে এক্টোডার্ম। আর ইভেন্চুয়ালি একটা সময় প্রিমিটিভ গ্রুভটাও সিল হয়ে যাবে, এই গ্যাপটা আর থাকবে না। তাহলে আমরা শুরুতে কি পেয়েছিলাম? এরকম একটা 2 ডাইমেনশনাল একটা ছবি যদি দেখাই, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট ছিল অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড উইক। অ্যাট দ্য এন্ড অফ থার্ড উইক এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম হয়ে ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক হয়ে যায়। এই ট্রাইল্যামিনার জার্ম ডিস্কটাই, তাহলে এই যে বাইল্যামিনার জার্ম ডিস্ক থেকে যে ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক কনভার্ট হচ্ছে, দিস প্রসেস ইজ কল্ড গ্যাস্ট্রুলেশন। দিস প্রসেস ইজ কল্ড গ্যাস্ট্রুলেশন। ওকে, আচ্ছা এরপর ঠিক আছে, তাহলে আমরা গ্যাস্ট্রুলেশনটা পড়লাম। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ভাইভাতে জিজ্ঞেস করবে, রিটেনে মনে হয় আসার কথা। তাহলে এখন কিছু কোয়েশ্চেন মানে রিলেটেড টু দিস ectoderm, mesoderm এবং endoderm, they are derivatives of what? All of them are derived from the epiblast. খেয়াল রাখবা কিন্তু, দেখো হাইপোব্লাস্টের কিন্তু বেসিক্যালি কোনো অস্তিত্ব আর নাই এখানে, সবই কিন্তু এপিব্লাস্টেরই ডেরিভেটিভ। ওকে, ectoderm, mesoderm, endoderm সবই কিন্তু আলটিমেটলি এপিব্লাস্ট থেকে আসছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ছিল গ্যাস্ট্রুলেশন। এখন আমরা আরেকটু কমপ্লিকেটেড আরেকটা টপিক পড়বো, এটা হচ্ছে ফর্মেশন অফ নটোকর্ড। ওকে, ফর্মেশন অফ নটোকর্ডটা পড়ানোর সময় আমরা গ্যাস্ট্রুলেশনের সময় কোন জিনিসটা খেয়াল রেখেছিলাম? আমরা গ্যাস্ট্রুলেশনের সময় খেয়াল রেখেছিলাম হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক এবং প্রিমিটিভ গ্রুভের প্রতি। এখন নটোকর্ড পড়ার সময় আমরা খেয়াল রাখবো প্রিমিটিভ নোড এবং প্রিমিটিভ পিটের প্রতি। ওকে, ছবিটা একটু হেজি লাগতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দাঁড়া, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাচ্ছি। আমরা যখন জিআইটি বা রেসপিরেটরি সিস্টেম পড়েছিলাম, আমরা অনেকবার একটা জিনিস মনে হয় আমরা দেখিয়েছিলাম যে এই যদি হয় এক্টোডার্ম আর এই যদি হয়, আচ্ছা দাঁড়াও, এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, তাই না? আমরা কি দেখিয়েছিলাম যে দুইটা জায়গায় এক্টোডার্ম এবং মেসোডার্ম টাইটলি এক্টোডার্ম এবং এন্ডোডার্ম টাইটলি অ্যাডহেরেন্ট টু ওয়ান অ্যানাদার। তোমাদের মনে হয় খেয়াল আছে? দাঁড়া, আমি লাল কালার করে আমি একটু এক্টোডার্মটাকে ড্র করছি, আর নীল কালার করে আমি একটু এন্ডোডার্মটাকে ড্র করছি। তো আর বেসিক্যালি মাঝে কমলা জিনিসটা হচ্ছে মেসোডার্ম। ওকে, তো জিনিসটা হচ্ছে কি, এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝে মেসোডার্ম ঠিক আছে, বাট দুইটা জায়গা আছে ফিটাসে যেখানে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম টাইটলি অ্যাডহেরেন্ট, এদের মধ্যে কোনো ইন্টারভেনিং মেসোডার্ম নাই। এই দুইটা জায়গা দাঁড়াও, এই দুইটা জায়গা একটা হচ্ছে ফিটাসের একটু ক্রেনিয়ালি আর একটা হচ্ছে একটু কর্ডালি। তো এই ক্রেনিয়াল যেই ফিউশন পয়েন্ট, এটাকে কি বলা হচ্ছিল? বাক্যোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, রাইট? বাক্যোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন। আর একটু কর্ডালি যে জয়েনিং পয়েন্ট, মানে এটাকে কি বলা হচ্ছিল? ক্লোয়েকাল মেমব্রেন। আই থিঙ্ক এটা তোমরা সবাই জানো বাই দিস টাইম। ওকে, তো এই কনসেপ্টটা একটু মাথায় রাখো আর কি, আপাতত একটু মাথায় রাখো জাস্ট। আচ্ছা, আবার আরেকটা জিনিস একটু তোমাদেরকে দেখাই। আমি কি বলেছিলাম যে যখন হচ্ছে তোমার গ্যাস্ট্রুলেশন হয়ে যায়
তখন কিন্তু প্রিমিটিভ স্ট্রিকটাও ক্লোজ হয়ে যায়। কিন্তু প্রিমিটিভ নোডটা ক্লোজ হয় কি না হয় এটা নিয়ে আমি কিছু বলিনি, মানে প্রিমিটিভ নোডটা তখনও বেসিক্যালি ক্লোজ হয় না, প্রিমিটিভ নোডের তখনও কিছু রোল রয়ে যায়। সো ওইটা নিয়ে আমি কথা বলবো আর কি। তাহলে একটু দেখো, এখন এই ছবিটা একটু দেখো, আমি কি বলেছিলাম যে দুইটা জায়গায় এক্টোডার্ম এবং এন্ডোডার্ম একদম টাইটলি অ্যাডহেরেন্ট। তো ওই দুইটা জায়গা আমি একটু ড্র করে দেই এখানে। বেসিক্যালি এই প্রান্তে এবং এই প্রান্তে, মানে দেখো এই মানে এটা ছিল একদম ক্রেনিয়াল এন্ড আর এটা ছিল একদম কর্ডাল এন্ড, ঠিক আছে? তো কর্ডাল এন্ডে তারা ফিউজড, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম একদম ফিউজড। আমি এই প্রান্তটাকে বলবো ক্লোইকাল মেমব্রেন, ক্লোইকাল মেমব্রেন। আর ক্রেনিয়াল এন্ডে না হলেও ক্রেনিয়াল এন্ডের কাছাকাছি আরেকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা আসলে এই ভিউতে দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু এটা ভিতরে থাকবে। ওইটা আমরা এই যে সাইড ভিউতে দেখাতে পারবো, বাট যাই হোক, একটু ক্রেনিয়ালি যে ফিউশন পয়েন্ট ওটার নাম হচ্ছে বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেন। ওকে, আচ্ছা, তোমরা এই ছবিটা একটু খেয়াল করো, পাশের যে ছবিটা, এই ছবিটাতে একটু দেখানো হয়েছে এই হচ্ছে কর্ডাল ফিউশন পয়েন্ট যেটাকে বলা হচ্ছে ক্লোইকাল মেমব্রেন, আর এটা হচ্ছে ক্রেনিয়াল ফিউশন পয়েন্ট যেটাকে বলা হচ্ছে বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেন। ওকে, আর এই হচ্ছে সাইট অফ দ্য প্রিমিটিভ নোড, সাইট অফ দ্য প্রিমিটিভ নোড। ওকে, তাহলে বেসিক্যালি প্রিমিটিভ নোড থেকে একটু সামনে গেলেই বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেনটাকে পাওয়া যাবে। ওকে, বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেনটাকে পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু তোমাদেরকে একটু একটু বলি, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই তো হচ্ছে এক্টোডার্ম, আর এই হচ্ছে এন্ডোডার্ম, আর এই হচ্ছে মেসোডার্ম। এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে ক্লোইকাল মেমব্রেন এবং বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেন, এই দুইটা জায়গাতে কোনো ইন্টারভেনিং মেসোডার্ম নেই। এছাড়া আরেকটা জায়গায় কোনো ইন্টারভেনিং মেসোডার্ম নেই, সেটা কোথায়? প্রিমিটিভ নোড থেকে শুরু করে বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেন পর্যন্ত তুমি যদি সোজা একটা লাইন টানো, ঠিক এর নিচে কোনো ইন্টারভেনিং মেসোডার্ম নেই, ঠিক এর নিচে। এই ছবিটা খেয়াল করো, দেখো কমলা কালি দিয়ে কিন্তু মেসোডার্ম কোন পর্যন্ত আছে। আচ্ছা, এটা কিন্তু একদম মিড লাইনে খালি এই জায়গাতে আর কি। দেখো আমি যেই জায়গাগুলো কালো করছি সেই জায়গাগুলার নিচে মেসোডার্ম আছে, শুধু যে জায়গাটুকু কালো করিনি এই জায়গাটুকুতে মিড লাইনে কোনো ইন্টারভেনিং মেসোডার্ম নাই, ফাঁকা, ওই জায়গাটা বেসিক্যালি ফাঁকা, ব্ল্যাঙ্ক। তো জায়গাটা কোনটা? প্রিমিটিভ নোড থেকে শুরু করে ক্রেনিয়ালি একটু অংশ, যে জায়গাটা বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেন রয়েছে ওই পর্যন্ত। তাহলে এখন এই ছবিটা একটু দেখো, এই ছবিটা হচ্ছে যদি আমি এই বরাবর একদম মিড লাইনে একটা ক্রস সেকশন করি, ফিটাসটাকে ক্রস সেকশন করে যদি আমরা এই সাইড থেকে দেখি, তখন এমন দেখা যাবে এই হচ্ছে এক্টোডার্ম আর এই হচ্ছে এন্ডোডার্ম, আর ইন্টারভেনিং মেসোডার্মটা দেখো এই পর্যন্ত আছে, কিন্তু প্রিমিটিভ নোডের শুরু থেকে বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেন পর্যন্ত ফাঁকা, ব্ল্যাঙ্ক, সাদা। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্ত একটু কনসেপ্টটা দেওয়ার দরকার ছিল। তাহলে আমরা কি বুঝলাম? প্রিমিটিভ নোড থেকে শুরু করে একটু ক্রেনিয়ালি যেখানে বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেন সেই জায়গাটা ফাঁকা, সেই জায়গাতে কোনো ইন্টারভেনিং মেসোডার্ম নাই, শুধু মিড লাইনে, কিন্তু এর পাশে আবার সব জায়গায় আছে ইন্টারভেনিং মেসোডার্ম। তো জিনিসটা হচ্ছে কি, এখন একটু দেখো তোমরা, এখন দেখো ডিউরিং দ্য থার্ড উইক অফ ডেভেলপমেন্ট কি হয়, এই যে প্রিমিটিভ নোড, এই যে প্রিমিটিভ নোডটা, প্রিমিটিভ নোড থেকে কিছু সেল মাইগ্রেট করে 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 যাওয়া শুরু করে, এবং তারা কোথায় অবস্থান নেয়? যেই জায়গাটুকুতে কোনো ইন্টারভেনিং মেসোডার্ম নেই, অর্থাৎ প্রিমিটিভ নোড থেকে শুরু করে একটু ক্লিয়ারলি বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেন পর্যন্ত, এই জায়গাতে তারা জড়ো হওয়া শুরু করে, এই জায়গাতে তারা জড়ো হওয়া শুরু করে, এবং জড়ো হয়ে 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 একটা অ্যাকুমুলেশন অফ সেল তৈরি করে এরকম। তাহলে আমি কি বললাম? থার্ড উইক অফ ডেভেলপমেন্টে যেই জায়গাটাতে কোনো ইন্টারভেনিং মেসোডার্ম নেই, অর্থাৎ প্রিমিটিভ নোড থেকে শুরু করে একটু ক্রেনিয়ালি বাক্য ফেরেঞ্জিয়াল মেমব্রেন পর্যন্ত, এই জায়গায় প্রিমিটিভ নোড থেকে আগত কিছু সেল জড়ো হয়ে 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 একটা নতুন জিনিস তৈরি করে। এই নতুন জিনিসটাকে এখানে ভায়োলেট কালার দিয়ে দেখানো হয়েছে, এটার নাম হচ্ছে নটোকর্ডাল
প্রসেস, নটোকর্ডাল প্রসেস। আচ্ছা একটু দেখো এরকম আর কি, এই যে তোমার এখানে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি প্রিমিটিভ নোড দিয়ে চারপাশ থেকে সেলগুলো ভিতরে ঢুকে কোন জায়গা থেকে কোন পর্যন্ত জড়ো হচ্ছে, প্রিমিটিভ নোড থেকে শুরু করে একটু সামনে বাক্যফ্রেজাল মেমব্রেন পর্যন্ত এরকম একটা লম্বা সলিড কর্ড অফ সেল, এটাকে বলা হচ্ছে নটোকর্ডাল প্রসেস। এই নটোকর্ডাল প্রসেসটা দেখো, নটোকর্ডাল প্রসেসে যে সেলগুলা একটোডার্মের সংস্পর্শে থাকে ওদেরকে বলা হয় রুফ সেল, আর যে সেলগুলো নিচে এন্ডোডার্মের সংস্পর্শে থাকে ওই সেলগুলোকে বলা হয় ফ্লোর সেল। তাহলে নটোকর্ডাল প্রসেসের যে সেলগুলো একটোডার্মের সংস্পর্শে থাকে ওদেরকে বলা হয় রুফ সেল, আর যে সেলগুলা এন্ডোডার্মের সংস্পর্শে থাকে ওই সেলগুলোকে বলা হয় ফ্লোর সেল। ফ্লোর সেলগুলা এন্ডোডার্মের সেলগুলোর সাথে ইন্টারমিঙ্গেল করে এবং ইন্টারমিঙ্গেল করে বোথ অফ দেম ডিসলভ, দুইজনই এই জায়গাটা থেকে মানে ডিসলভ হয়ে ডিসঅ্যাপিয়ার করে যায়। আমি আবার বলছি, রুফ সেল ফ্লোর সেল বুঝতে পারছো আশা করি। ফ্লোর সেলগুলা এন্ডোডার্মের সেলের সাথে ইন্টারমিঙ্গেল করে এবং যেই জায়গায় ইন্টারমিঙ্গেল করে সেই জায়গায় ফ্লোর সেল এবং এন্ডোডার্ম সেল দুইজনই ডিসলভ হয়ে যায় এবং তখন একটা কমিউনিকেশন তৈরি হয়। কার সাথে কার কমিউনিকেশন তৈরি হয় আমরা জানি, একটোডার্ম বা এপিব্লাস্টের উপরে ছিল অ্যামনিওটিক ক্যাভিটি আর এর নিচে ছিল ইয়ক স্যাক। যখন এরা ডিসলভ হয়ে যায় তখন অ্যামনিওটিক ক্যাভিটি আর ইয়ক স্যাকের মধ্যে একটা টেম্পোরারি কমিউনিকেশন সৃষ্টি হয়। এই টেম্পোরারি কমিউনিকেশনের নাম হচ্ছে নিউরো এন্টেরিক ক্যানাল। নিউরো এন্টেরিক ক্যানাল। তাহলে কি বলছিলাম ফার্স্টে, প্রিমিটিভ নোড থেকে সেলগুলো কোথায় যে অবস্থান নেয়, প্রিমিটিভ নোড থেকে শুরু করে একটু ক্রেনিয়ালি বাক্যফেরেঞ্জাল মেমব্রেন পর্যন্ত এই সেলগুলোর নাম কি হয়, নটোকর্ডাল প্রসেস। এরপরে কি হয়, নটোকর্ডাল প্রসেস যে ফ্লোর সেলগুলো, সেই ফ্লোর সেলগুলো ইন্টারমিঙ্গেল করে কার সাথে, ইন্টারমিঙ্গেল করে এন্ডোডার্মের সেলের সাথে, দেন বোথ অফ দেম ডিসলভ। তখন একটা টেম্পোরারি কমিউনিকেশন তৈরি হয় কার সাথে কার, বিটুইন অ্যামনিওটিক ক্যাভিটি এন্ড ইয়ক স্যাক। এই কমিউনিকেশন কি বলা হয়, এই কমিউনিকেশনকে বলা হয় নিউরো এন্টেরিক ক্যানাল। এরপর আলটিমেটলি কিছুদিন পর কি হয়, যেই যে ফ্লোর সেলগুলো যে ইন্টারমিঙ্গেল করছিল এন্ডোডার্মাল সেলের সাথে, এগুলো আবার আলাদা হয়ে যায়, আবার যে যার মতো হয়ে যায়, স্বতন্ত্র হয়ে যায়। তখন কি হয়, তখন আলটিমেটলি ডেফিনিটিভ নটোকর্ড ফর্ম হয়। তাহলে আমি এখানে একটু সামারাইজ করে আরেকবার দেখাচ্ছি। আমি যদি এই ভিউতে একটু দেখাই, আমরা যদি এখন ফিটাসটাকে এই বরাবর সেকশন করি তাহলে দেখো এই হচ্ছে একটোডার্ম, এই হচ্ছে এন্ডোডার্ম, দুই পাশে মেসোডার্ম আছে, মাঝ বরাবর হচ্ছে নটোকর্ডাল প্রসেস। ওকে, তো কি দেখিয়েছিলাম আমি, নটোকর্ডাল প্রসেসটার ফ্লোর সেলগুলা ইন্টারমিঙ্গেল করে এন্ডোডার্মের সাথে, দেন বোথ অফ দেম মানে ডিসলভ। যখন তারা এরকম ডিসলভ হয়ে যায় তখন নটোকর্ডাল প্রসেসটা তো আগে একটা টিউবের মতো ছিল, এখন সেরকম একটা ফ্ল্যাট প্লেটের মতো হয়ে যায়, এটাকে বলা হয় নটোকর্ডাল প্লেট। তাহলে ফার্স্টে নটোকর্ডাল প্রসেস এর ফ্লোর সেলগুলো ইন্টারমিঙ্গেল করলো, ইন্টারমিঙ্গেল করে একটা টেম্পোরারি কমিউনিকেশন তৈরি করলো অ্যামনিওটিক ক্যাভিটি এবং ইয়ক স্যাকের সাথে, যাকে বলা হয় নিউরো এন্টেরিক ক্যানাল। এবং সে অবস্থায় নটোকর্ডটাকে দেখতে কেমন দেখাচ্ছে, একটা প্লেটের মতো দেখাচ্ছে, যেটাকে বলা হচ্ছে নটোকর্ডাল প্লেট। আলটিমেটলি কিছুদিন পর দে নো মোর ইন্টারমিঙ্গেল, তার আলাদা হয়ে যায় এবং তখন একটা সলিড একটা নটোকর্ড তৈরি হয়, যেটাকে আমরা বলি ডেফিনিটিভ নটোকর্ড। এবং এটা কোথায় অবস্থান করে, এটা ক্রেনিও কর্ডাল অ্যাক্সিস বরাবর বডির একদম মিডলাইনে অবস্থান করে, ইন বিটুইন মেসোডার্ম। তাহলে যদি ডিসক্রাইব দ্য ফরমেশন অফ নটোকর্ড আসে, তোমরা কিভাবে লিখবা? আচ্ছা আমাকে একটু তোমরা একটু জানাও তো, আমি তোমাদেরকে মনে হয় ইয়ে দিয়েছিলাম তাই না, সেকেন্ড টার্মে মানে সেকেন্ড টার্মের হ্যান্ড নোট দিয়েছিলাম আর থার্ড টার্মে হ্যান্ড নোট দিয়েছিলাম। আমি কি তোমাদেরকে জেনারেল এমব্রার কোনো হ্যান্ড নোট দিয়েছি যেখানে জেনারেল এমব্রার অ্যান্সারগুলো আছে? একটু বলো তো আমাকে কেউ একজন, না দিলে আমি দিব আর কি আরেকবার তোমাদেরকে। কারো কি খেয়াল আছে?
কেউ কি কনফার্ম করতে পারবা? আচ্ছা ঠিক আছে, আমারই চেক করতে হবে, চেক করে আমি জানাবো না, সমস্যা নেই। তো যাই হোক, তো দিস ওয়াজ দ্য ফরমেশন অফ নটোকর্ড। ভাইয়া দেননি ভাইয়া। ভাইয়া দেননি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দিব না, সমস্যা নেই। তো যাই হোক, তাহলে বেসিক্যালি এরকম, ফার্স্টে মানে ফার্স্ট হচ্ছে নটোকর্ডাল প্রসেস, দেন হচ্ছে তোমরা ওই যে মানে ফ্লোর সেল ইন্টারমিঙ্গেলস উইথ এন্ডোডার্ম, ইন্টারমিঙ্গেল করলে সে নিজে হয়ে যায় নটোকর্ডাল প্লেট, তখন একটা টেম্পোরারি কমিউনিকেশন তৈরি হয়, নিউরো এন্টারি ক্যানাল। কয়েকদিন পর দে নো মোর ইন্টারমিঙ্গেল, তখন সলিড ডেফিনিটিভ নটোকর্ড ফর্ম হয়ে যায়। আর এর আগেও কি বলবা, যে সেলস মাইগ্রেট থ্রু দ্য প্রিমিটিভ নোড, সেলস মাইগ্রেট থ্রু দ্য প্রিমিটিভ নোড। তো যাই হোক, একটা বেসিক একটা গ্রস আইডিয়া পেয়েছো আশা করি। আগেও হ্যাঁ, কেউ কিছু বলবা? হ্যাঁ জি আপু বলো। মাইগ্রেটরি সেলগুলো এপি প্লাস থেকে আসতেছে না? হ্যাঁ, এপি প্লাস থেকে আসতেছে, থ্রু দ্য প্রিমিটিভ নোড তারা ভিতরে ঢুকতেছে। ওকে জি ভাইয়া। ওকে আচ্ছা, সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ নটোকর্ড? বেসিক্যালি নটোকর্ড যেই বরাবর থাকে সেই বরাবরই বডির ক্রেনিও কর্ডাল অ্যাক্সিস। সো ইন এ সেন্স ইট ডিটারমাইন্স দ্য ক্রেনিয়ালিটি অ্যান্ড কর্ডালিটি অফ দ্য বডি। কারণ সে যেই বরাবর থাকে সেই বরাবরই পরবর্তীতে নার্ভাস সিস্টেম ডেভেলপ করে, তার চারপাশে তোমার একটোডার্ম ভাগ হয়, অনেক কিছু হয়, ঠিক আছে। যাই হোক, আমরা তো অলরেডি এগুলো পড়েছি আগেও, তো মানে নিশ্চয়ই আগে দেখেছি যে আমরা অনেক অর্গান পড়ার সময় আমরা কিন্তু নটোকর্ডের ইনফ্লুয়েন্সের মানে কথাটা মানে এনেছিলাম। তাহলে ফাংশন অফ নটোকর্ড, ইট ডিটারমাইন্স দ্য অ্যাক্সিস অফ দ্য বডি, ইট ডিটারমাইন্স দ্য ক্রেনিয়ালিটি অ্যান্ড দ্য কর্ডালিটি, differentiation of ectoderm to form surface ectoderm and neuroectoderm। তাহলে এটা হচ্ছে যে আলটিমেটলি সে পুরো নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টটাকে কিন্তু সে স্টিমুলেট করছে। স্টিমুলেশন অফ মেসোডার্ম টু ফর্ম দ্য প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম। তো এখান থেকে কিন্তু সে ভার্টিব্রা, সোমাইটস এবং অ্যাক্সিয়াল স্কেলেটনের ডেভেলপমেন্টকে স্টিমুলেট করছে। তাহলে দিস ওয়াজ দ্য আনডিফারেন্সিয়েটেড মেসোডার্ম। এখান থেকে এরপর তিনটা ভাগে ভাগ হয়ে গেল, তাই না? প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম এবং ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তাহলে আশা করি বুঝতে পেরেছো। বেসিক্যালি এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাংশনস অফ দ্য নটোকর্ড। আচ্ছা, এরপর রেমনেন্ট অফ নটোকর্ড ইন আওয়ার বডি। আমাদের বডিতে কোন জায়গাটাতে নটোকর্ডের রেমনেন্ট পাওয়া যায়, এটা আমরা অলরেডি ভার্টিব্রাল ডেভেলপমেন্টের সময় পড়েছিলাম। দুইটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে যে দুইটা ভার্টিব্রাল বডির মধ্যে যে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা থাকে, সেই ইন্টারভার্টিব্রাল ডিস্কটার স্ট্রাকচারটা আমরা যদি একটু দেখি, এখানে দুইটা জিনিস পাওয়া যায়। বাইরে পাওয়া যায় অ্যানিউলাস ফাইব্রোসাস, আর মাঝে পাওয়া যায় নিউক্লিয়াস পালপোসাস। তো বেসিক্যালি যে নিউক্লিয়াস পালপোসাসটা, এটা আর কিছু না, ইট ইজ নাথিং বাট রেমনেন্ট অফ দ্য নটোকর্ড। আচ্ছা, এটা তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করবে আর কি, যে আমাদের বডিতে মানে নটোকর্ডের কোনো রেমনেন্ট আছে কিনা, থাকলে সেটা কি। এর পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে আমাদের বডিতে আর কি কি এমব্রায়োনিক টিস্যুর রেমনেন্ট আছে আমাদের অ্যাডাল্ট বডিতে। মানে জিনিসটা হচ্ছে কি, বেসিক্যালি সবই তো আমাদের বাচ্চার শরীর থেকে আসছে, তবে কিছু কিছু মানে ডেরিভেটিভ আছে যারা তখন যেভাবে তৈরি হয়েছিল সেভাবেই আছে, কোনো রকম ডিফারেন্সিয়েশন হয়নি। ওইটাকে বলা হচ্ছে রেমনেন্টস অফ এমব্রায়োনিক টিস্যু ইন আওয়ার বডি। তিনটা আছে, একটা তো বললামই, নিউক্লিয়াস পালপোসাস অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমরা যখন আইবলের ডেভেলপমেন্ট পড়েছিলাম তখন আমরা এটা দেখেছিলাম যে ভিট্রিয়াস বডিটা মানে আইয়ের ভিতরকার যে মেজেনকাইম বা মেজোডার্ম সেখান থেকে আসছিল। সো ভিট্রিয়াস বডি অফ দ্য আইবল, এটা হচ্ছে আরেকটা। পাল্প অফ দ্য টিথ, আমরা দাঁত তো পড়িনি, বাট পড়লে হয়তো বুঝতাম যে দাঁতের তিনটা অংশ আছে, এনামেল, ডেন্টিন, আর ভিতরে হচ্ছে পাল্প। পাল্প হচ্ছে তোমার ইট কামস ফ্রম এমব্রায়োনিক টিস্যু ডিরেক্টলি। আর হচ্ছে আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ড নিয়ে অনেক সময় শর্ট নোটও আসে। বেসিক্যালি আম্বিলিকাল কর্ড কি, আম্বিলিকাল কর্ডের বাইরে থাকে, বাইরের ল্যাট হচ্ছে অ্যামনিওটিক মেমব্রেন, এটা জাস্ট অ্যামনিওটিক মেমব্রেন। আর এর ভিতরে থাকে দুইটা আর্টারি, একটা ভেইন, দুইটা আম্বিলিকাল আর্টারি আর একটা আম্বিলিকাল ভেইন, এটা হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইন।
রাইট অ্যাম্বিলিক্যাল ভেইনটা নাই হয়ে যায়। আর এই জিনিসগুলো যে জিনিসটার ভিতর সাসপেন্ডেড থাকে ইয়েলো কালারের, এটার নাম হচ্ছে ওয়ার্টনস জেলি। ওয়ার্টনস জেলি, এই যে ওয়ার্টনস জেলিটা এটাও হচ্ছে এমব্রায়োনিক টিস্যুর রেমনেন্ট। তাহলে দিস ফোর আর দ্য রেমনেন্টস অফ এমব্রায়োনিক টিস্যুস ইন আওয়ার বডি। আচ্ছা, এরপর তাহলে আমরা গ্যাস্ট্রুলেশন নটোকর্ডটা একটু পড়লাম। আম্বিলিক্যাল কর্ড নিয়ে অনেক সময় শর্ট নোট আসতে পারে। তো আম্বিলিক্যাল কর্ড নিয়ে যদি শর্ট নোট আসে, তখন তোমরা বেসিক্যালি আম্বিলিকাসের যে স্ট্রাকচারটা আমি দেখালাম এটা এভাবে এঁকে দিবা। আর হচ্ছে এটা বলতে পারো যে বাচ্চাটা যেহেতু অনেকবার পেঁচায়, আম্বিলিক্যাল কর্ডটাও ইট অ্যাপিয়ার্স টুইস্টেড। তারপর হচ্ছে তোমার আম্বিলিক্যাল কর্ড একদিকে অ্যাটাচড বাচ্চার আম্বিলিকাসের সাথে, আর একদিকে অ্যাটাচড প্ল্যাসেন্টার সাথে। আরেকটা বলতে পারো যে দ্য আম্বিলিকাস ইজ কাট ডিউরিং দ্য বার্থ অফ দ্য বেবি, বাট পুরোটা কাটা হয় না, একটু অংশ রেখে দেওয়া হয় বাচ্চার নাভির সামনে, ওই অংশটা আপনা আপনি খুলে পড়ে যায় উইদিন উইদিন 5 to 7 days, উইদিন 5 to 7 days। যাই হোক, এটা আসলে আউট অফ কনটেক্সট, সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা হচ্ছে একটু ডেরিভেটিভসটা পড়বো, যে বডির কোন টিস্যু থেকে কি ডিরাইভ করে। এটা আশা করি তোমাদের কাছে পড়তে এখন খুবই সহজ লাগবে, কারণ আমরা অলরেডি এগুলো সব পড়েছি, সব অর্গানগুলো পড়েছি। তাহলে আমরা একটু তাহলে দেখি একটু। এই স্লাইডটা আমি স্কিপ করেছিলাম। এই স্লাইডটা আমার কাছে মনে হচ্ছে তোমরা সবাই জানো, কারণ আমরা যখন সিএনএস ডেভেলপমেন্ট পড়েছি, এই ছিল হচ্ছে সারফেস এক্টোডার্মটা। নটোকর্ডের ইনফ্লুয়েন্সে সারফেস এক্টোডার্মটা থেকে নিউরাল টিউব তৈরি হয়েছে, নিউরাল ক্রেস্টেল তৈরি হয়েছে। এই হচ্ছে নিউরাল টিউব, হচ্ছে নিউরাল ক্রেস্টেল, এই হচ্ছে সামনে নটোকর্ডটা। অ্যান্টেরিয়র নিউরোর উপর ক্লোজ হয় 25 দিনে, পোস্টেরিয়র নিউরোর উপর ক্লোজ হয় 28 দিনে। অ্যান্টেরিয়র নিউরোর উপর ক্লোজ না হলে হয় অ্যানাল কেফালি, আর পোস্টেরিয়র নিউরোর উপর ক্লোজ না হলে হয় স্পাইনা বাইফিডা। ওকে, আচ্ছা, এরপর আর বাকিগুলা তাহলে এক্টোডার্মটা ভাগ হচ্ছে সারফেস এক্টোডার্ম এবং নিউরো এক্টোডার্মে। সারফেস এক্টোডার্ম থেকে কি কি আসে? অনেক কিছুই আসে। যদি সহজে মনে রাখতে চাও, শরীরের সবচেয়ে বাইরের যে জিনিসগুলো, স্কিনের কোনটা? স্কিনের এপিডার্মিসটা, হেয়ার এবং নেল। এছাড়া কিছু গ্ল্যান্ড, কোন কোন গ্ল্যান্ড? সাবকিউটিনিয়াস গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড এবং এনামেল অফ দ্য টিথ। এটা গ্ল্যান্ড না, এটা অন্য একটা স্ট্রাকচার আর কি। যাই হোক, তাহলে এপিডার্মিস, হেয়ার অ্যান্ড নেল, তারপর হচ্ছে তোমার একদম আউটার মোস্ট অ্যাসপেক্ট অফ দ্য ইয়ার, নোজ অ্যান্ড আই, আর হচ্ছে কিছু গ্ল্যান্ড, সাবকিউটিনিয়াস গ্ল্যান্ড কিছু কিছু, যেমন সেবাসিয়াস গ্ল্যান্ড, সিরোমিনাস গ্ল্যান্ড, আমাদের যে ব্রেস্টে যে ম্যামারি গ্ল্যান্ড থাকে সেটা, পিটুইটারি গ্ল্যান্ড এবং এনামেল অফ দ্য টিথ। এটা আসলে বেসিক্যালি একটু মুখস্থ করার ব্যাপার আর কি, এই জন্য এখানে খুব বেশি কিছু বলছি না। নিউরো এক্টোডার্ম থেকে আসে নিউরাল টিউব এবং নিউরাল ক্রেস্ট সেল। আর হচ্ছে নিউরাল টিউব থেকে আমরা অলরেডি দেখেছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসে, ব্রেইন এবং স্পাইনাল কর্ড আসে। আর নিউরাল ক্রেস্ট সেল থেকে কি আসে? এটা হচ্ছে এটা ল্যাংম্যানের একটা চার্ট। এটা বেসিক্যালি কিছু ছন্দ দিয়ে তোমরা মনে রাখতে পারো। তোমরা যদি একভাবে চিন্তা করো যে অলমোস্ট হোল অফ দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম আসে তোমার নিউরাল ক্রেস্ট সেল থেকে, আর হোল অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসে অলমোস্ট নিউরাল টিউব থেকে। এখানে আমি এটা আর বলছি না, কিছু ছন্দ আছে, ছন্দ দিয়ে তোমরা মনে রাখতে পারো, যেমন জিএসসি সেল এবং পিএসসি গ্যাংলিয়া। জিএসসি সেল কি কি? গ্লিয়াল সেল, সোয়ান সেল এবং সি সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আর পিএসসি গ্যাংলিয়া কি? প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, তারপর হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, আর হচ্ছে ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া, আর ম্যাকড। এটা জাস্ট আমি নিজে মনে রাখছিলাম। ম্যাকডে কি হয়? এমএ হয় মেনিনজেস এবং মেলানোসাইট। এতে কি হয়? এতে হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে মেডুলা সেটা। সিতে হয় কোনোট্রাঙ্কাল সেপ্টাম অফ দ্য হার্ট এবং কানেকটিভ টিস্যু অফ দ্য ফেস অ্যান্ড বোনস অ্যান্ড দ্য স্কাল, মানে ওই যে মেজেনকাইম অফ দ্য ফেস আর কি। ওতে হয় ওডন্টোব্লাস্ট, আর ডিতে হয় ডার্মিস অফ দ্য ফেস অ্যান্ড নেক। যাই হোক, এটা মুখস্থ করতে পারো তোমরা যে যেভাবে পারো, বাট বেসিক্যালি আমরা কিন্তু মোটামুটি পড়েছি যে কোন জায়গা থেকে কি কি আসে।
আচ্ছা, আর কোন জায়গার মেসোডার্ম থেকে কি আসে এটা এখানে আর আলাদা করে কিছু বলছি না। প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে আসে বেসিক্যালি দ্য অ্যাক্সিয়াল স্কেলেটন। এখানে তোমরা এভাবে বলতে পারো সোমাইট আসে, মানে সোমাইটে কি কি থাকে, ডার্মাটোমায়োটম এবং থাকে স্ক্লেরোটম। স্ক্লেরোটম থেকে আসে ভার্টিব্রা এবং অ্যাক্সিয়াল স্কেলেটন। আর ডার্মাটোমায়োটম থেকে কি আসে, মায়োটমটা থেকে বেসিক্যালি পুরো বডির সমস্ত মাসেলই আসে। প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে পুরো বডির সমস্ত মাসেলই আসে। আর ডার্মাটোম থেকে ডার্মিস অফ দ্য স্কিন অফ দ্য ব্যাক অ্যান্ড বডি ওয়াল আসে। আচ্ছা, ল্যাটারাল প্লেট মেসোডার্মটার দুইটা লেয়ার আমরা জানি, সোমাটোপ্লুরিক লেয়ার আর স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার থেকে বেসিক্যালি তোমার কি আসে, স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার থেকে বেসিক্যালি তোমার যেমন ভিসেরাল লেয়ার অফ পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম মানে প্লুরা আসছে। তারপরে আমাদের পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ডেভেলপ করছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ মেসোডার্ম থেকে, আর ব্লাড ভেসেল বা যা আছে ওগুলা। আর সোমাটোপ্লুরিক লেয়ার থেকে কি ডেভেলপ করছে বেসিক্যালি, এখানে তো আমি বলেছিলাম ব্যাক অ্যান্ড বডি ওয়াল, এখানে হবে কি আমাদের যে লিম্ব আছে না, লিম্বের যেই স্কিনের যেই ডার্মিস, লিম্বের যে ব্লাড ভেসেল এবং লিম্বের যে মাসেলগুলা, সেই মাসেলগুলা ইনডিরেক্টলি প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্মের মায়োটম থেকে ল্যাটারাল প্লেট মেসোডার্মে মাইগ্রেট করে, তারপর সেখান থেকে ডেভেলপ করে। আর ইন্টারমিডিয়েট মেসোডার্মটা তো আমি বলেছিলাম এখানে অনেক কিছু আছে। তোমার একটা হচ্ছে মানে মেটানেফ্রোজ আছে, সেখান থেকে কিডনি ডেভেলপ করে, গোনাডাল ডিশ থেকে গোনাড ডেভেলপ করে। আর মেজোনেফ্রিক ডাক্ট থেকে কি ডেভেলপ করে জানি আমরা, প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে কি ডেভেলপ করে সেটাও জানি। এগুলো হচ্ছে সব হয়েছে। সো এরপরে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ এমব্রায়োনিক পিরিয়ড অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স। আচ্ছা, যদিও কলেজে এমব্রায়োনিক পিরিয়ডটা, অনেক মেডিকেল কলেজে এমব্রায়োনিক পিরিয়ডটা আলাদা করে মনে হয় পড়িয়েছে, আলাদা করে আইটেমও নিয়েছে, বাট আই ক্যান অ্যাসিওর ইউ যে এমব্রায়োনিক পিরিয়ডটা প্রফে এটার কোনো স্থান নাই আর কি। মানে কখনো এমব্রায়োনিক পিরিয়ড থেকে আলাদা করে কোনো কোয়েশ্চেন আসে নাই। যেই কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ এমব্রায়োনিক পিরিয়ড অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স। আচ্ছা, বেসিক্যালি আমরা থার্ড উইক পর্যন্ত তো পড়লাম, ফার্স্ট উইক সেকেন্ড উইক তো পড়লাম আমরা, তাই না? এরপর আমরা যে সিস্টেমিক এমব্রায়ো যে পড়েছি, সিস্টেমিক এমব্রায়োতে আমরা কি পড়েছি, বেশিরভাগ কিন্তু আমরা পড়েছি যে বেশিরভাগ অর্গানে থার্ড উইক, ফোর্থ উইক, ফিফথ উইক এভাবে ফর্ম হয়, আর আলটিমেটলি সিক্সথ উইক বা সেভেন্থ উইকে ফর্মা শেষ হয়। সো এই সময়টাতে বডির সমস্ত অর্গান তৈরি হয়, সমস্ত সিস্টেমের সমস্ত অর্গান তৈরি হয়, এটাকে বলা হয় অর্গানোজেনেসিস। আফটার এই উইক কি হয়, অলরেডি যে অর্গানগুলো তৈরি হয়েছে সেগুলো জাস্ট সাইজে বৃদ্ধি পায় এবং ফাংশনটা কিছুটা চেঞ্জ হয়। সো এই টাইমটা হচ্ছে মোস্ট ক্রুশিয়াল টাইম, অর্গানোজেনেসিস। এবং সবচেয়ে মানে ইম্পর্টেন্ট কথা কি, এই সময় কনজেনিটাল অ্যানোমালি হওয়ার সবচেয়ে ক্রুশিয়াল টাইম। মানে কি, এই সময় যদি যে কোনো রকমের ইনসাল্ট হয় বাচ্চাটার, সেটা কোনো ইনফেকশন হতে পারে, সেটা কোনো একটা টেরাটোজেন হতে পারে, এই সময় যদি এফেক্ট হয় বাচ্চাটা, তাহলে এই সময় সবচেয়ে হার্ডলি সে এফেক্টেড হয়, এই সময় তার কনজেনিটাল অ্যানোমালি সবচেয়ে বেশি হয়। তাহলে দিস ইজ দ্য এমব্রায়োনিক পিরিয়ড। ওকে, সো হোয়াট ইজ এমব্রায়োনিক পিরিয়ড অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স? ইট ইজ দ্য পিরিয়ড অফ অর্গানোজেনেসিস, যেখানে সব অর্গান ফর্ম হয়, এবং এই সময় দ্য ফিটাস ইজ মোস্ট সাসেপ্টিবল টু কনজেনিটাল অ্যানোমালিস। এরপর আমরা একটু টুইনিং নিয়ে হালকা একটু দু একটা কথা বলবো। জিনিসটা হচ্ছে কি, সাপোজ, আচ্ছা, হোয়াট ইজ মনোজাইগোটিক টুইন অ্যান্ড হোয়াট ইজ ডাইজাইগোটিক টুইন? যদি দুইটা জাইগোট আলাদা আলাদা তৈরি হয় একই প্রেগন্যান্সিতে একটা ইউটেরাসের ভিতরে, ওইটাকে বলা হয়, দেখো আমি আরেকবার বলতেছি, তোমার সাপোজ দুই সাইডের ওভারি থেকে দুইটা ওভাম আসলো, আর দুইটা স্পার্ম দুইটাকে আলাদা আলাদাভাবে ফার্টিলাইজ করে দুইটা ইন্ডিপেন্ডেন্ট জাইগোট তৈরি করলো, এটাকে বলা হয় ডাইজাইগোটিক টুইন। ডাইজাইগোটিক টুইন এটা হাইলি আনলাইকলি, কারণ কি, একটা ফিমেল ইউজুয়ালি একটা সিঙ্গেল মান্থে একটা সিঙ্গেল সাইডের ইউটেরাস থেকে ওভুলেশন করে, এক মাসে এই সাইড থেকে করলে আরেক মাসে ওই সাইড। সো এক মাসে একটা সিঙ্গেল মান্থে তার ইউজুয়ালি একটা ওভামি পাওয়া যায়। খুবই হাইলি আনলাইকলি কেসে সে যদি
তার যদি 2 সাইডের ইউটেরাস থেকে ওভুলেশন হয় এবং আরো আনলাইকলি যে ওই মাসে যদি তার কনসিভ করার সে চেষ্টা করে তার হাজবেন্ডের স্পার্ম যদি, তখন কি হয়, দুইটা ইন্ডিপেন্ডেন্ট জাইগোট তৈরি হয়, এটাকে বলা হয় ডাইজাইগোটিক টুইন। এবং এই ক্ষেত্রে দুইটা টুইন দুইটা আলাদা আলাদা বাচ্চার মতো বিহেভ করে। এই দুইটা বাচ্চা একই সাথে জন্ম হলো, এদের মধ্যে অন্যান্য ভাই বোনের মতোই যেরকম হালকা মিল পাওয়া যায় ওই মিলটা পাওয়া যায়, বাট টুইনের মতো হুবহু মিল পাওয়া যায় না। অ্যান্ড হোয়াট ইজ মনোজাইগোটিক টুইন? মনোজাইগোটিক টুইন হচ্ছে একটা সিঙ্গেল জাইগোটি তৈরি হয়েছিল, বাট ইন ভেরি মাচ আর্লি স্টেজ সে একটা জাইগোট ভাগ হয়ে দুইটা আলাদা জাইগোট হয়ে যায়, দেন তারা আলাদা আলাদাভাবে দুইটা বাচ্চা হয়ে গ্রো করে, এটাকে বলা হয় মনোজাইগোটিক টুইন। এই ক্ষেত্রে ইনিশিয়ালি তারা যেহেতু একটা সিঙ্গেল জিনিসের অংশ ছিল, সো তাদের দুইজনের মধ্যে কিন্তু সবকিছু একদম একই, সো তাদের চেহারা টেহারা দেখতে অলমোস্ট একই রকমই হবে। অলমোস্ট মানে একদম, হয়তো ছোট্টখাট্টো একটু অমিল থাকতে পারে, বাট এছাড়া আদারওয়াইজ তারা হচ্ছে যে আমরা যেটাকে যমজ বলে চিনি, একদম আইডেন্টিক্যাল টুইন যাকে বলে ওইটা আইডেন্টিক্যাল টুইন। আচ্ছা, তো ডাইজাইগোটিক টুইন একটা ছেলে একটা মেয়ে হতেই পারে, দুইটা ছেলে হতে পারে, দুইটা মেয়ে হতে পারে, বাট মনোজাইগোটিক ইউজুয়ালি একই জেন্ডার হবে দুইটাই, এবং চেহারায় অনেক মিল থাকবে। ডাইজাইগোটিকের চেহারা অত মিল থাকবে না, অন্যান্য ভাই বোন যেরকম মিল থাকে ওরকমই মিল থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, মনোজাইগোটিক টুইন কি বললাম, কিভাবে হয়? সিঙ্গেল জাইগোট ভাগ হয়ে দুইটা আলাদা জাইগোট হয়ে যায়, দেন তারা দুইটা আলাদা বাচ্চা হয়। তো এখানে একটা জিনিস আছে যে তারা কত তাড়াতাড়ি ভাগ হচ্ছে তার উপর ডিপেন্ড করে বেশ কিছু সিনারিও দেখা যায়। তারা যদি অনেক তাড়াতাড়ি ভাগ হয়, তখন অনেক তাড়াতাড়ি, তখন দুইটা বাচ্চারই আলাদা কোরিয়ন আলাদা অ্যামনিয়ন থাকবে, আলাদা কোরিয়ন এবং আলাদা অ্যামনিয়ন থাকবে, এটাকে বলা হয় ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। তারা যদি আরেকটু দেরি করে ভাগ হয়, দুইটা বাচ্চারই সেম কোরিয়ন থাকবে কিন্তু দুইটা আলাদা অ্যামনিওটিক ক্যাভিটি থাকবে, এটাকে বলা হয় মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। তাহলে এটা ছিল ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক, মানে এটা হচ্ছে মনোকোরিয়নিক মনোঅ্যামনিওটিক। আচ্ছা, তারা যদি আরেকটু দেরি করে ভাগ হয়, ততদিনে কি হবে, দুইটা বাচ্চাই সেম কোরিয়ন এবং সেম অ্যামনিয়নের মধ্যে থাকবে, এটাকে বলা হয় মনোকোরিয়নিক মনোঅ্যামনিওটিক। আচ্ছা, এটা ডাই হবে এটা। বাট তারা যদি আরো দেরি করে ভাগ হয়, তখন সমস্যা হবে, তখন তাদের বডিটাই পার্শিয়ালি জোড়া লেগে যাবে, এটাকে বলা হয় কনজয়েন্ট টুইন বা সিয়ামিস টুইন। আচ্ছা, দাঁড়াও, এই ছবিটা দেখো, যদি 3 দিনের ভাইয়া আগেই, হ্যাঁ জি আপু বলো। এই ডিভাইডটা কি কারণে হচ্ছে? জাইগোট তো নরমালি ডিভাইড হওয়ার কথা না, মানে কেন ডিভাইড কেন হচ্ছে? ডিভাইড হচ্ছে তা জানি না, বাট ডিভাইড হচ্ছে, হয়তো কোনো ইনফ্লুয়েন্স আছে, বা হয়তো কোনো কারণে ওই ব্লাস্টোসিস্টটা, মানে ব্লাস্টোসিস্টটা তো আগে ইয়ের মধ্যে থাকে তাই না, জোনা পেলোসিটার মধ্যে থাকে, রাইট? হয়তো জোনা পেলোসিটাটা যখন রাপচার হুম। করে, তখন কোনো কারণে, ফর আননোন রিজন, ফর ইডিওপ্যাথিক রিজন, এই দুইটা মানে ব্লাস্টোসিস্টটা একটা সিঙ্গেল জিনিস থাকতে পারে না, এটা ডিভাইড করে দুইটা বা তার বেশি হয়ে যায়, মানে ট্রিপলেটও কিন্তু হতে পারে, কোয়াড্রুপ্লেটও হতে পারে, বাট কেন হয় এটা কোনো ক্লিয়ার কাট মানে রিজন আমি তোমাদেরকে বলতে পারছি না। আমরা তো গাইনিতেও পড়েছি টুইনিং, কোনো ক্লিয়ার কাট রিজন পাওয়া যায় না, এটা হচ্ছে যে ইডিওপ্যাথিক আর কি, ঠিক আছে, আল্লাহ জানে সবচেয়ে বড় কথা। ওকে, আচ্ছা দেখো, যদি 3 জি দিনের ভাইয়া। আগেই ভাগ হয়, যদি 3 দিনের আগেই ভাগ হয়, তাহলে হচ্ছে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। যদি 8 দিনের আগে ভাগ হয়, তাহলে ডাইকোরিয়নিক, সরি 8 দিনের মানে 3 থেকে 8 দিনের মধ্যে ভাগ হলে মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। আর যদি 8 দিনের পরে ভাগ হয়, তাহলে হচ্ছে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক, আরে সরি, মনোকোরিয়নিক মনোঅ্যামনিওটিক। যদি আরো দেরি করে ভাগ হয়, তাহলে বাচ্চার দুইটা ফিউজড হয়ে যাবে, ফিউজড বা কনজয়েন্ট টুইন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন ছোট্ট একটা জিনিস একটু তোমাদেরকে একটা কনসেপ্ট জাস্ট একটু বলি, হোয়াট ইজ নন ডিসজাংশন এন্ড হোয়াট ইজ অ্যানাফেজ ল্যাগ। দেখো, এটা হচ্ছে একটা নরমাল
মাইটোসিস, মাইটোসিস, ঠিক আছে, নর্মাল মাইটোসিস। এখানে দেখো কি হচ্ছে, সাপোজ এখানে আমি 3টা ক্রোমোজোম দেখিয়েছি, এই 3টা ক্রোমোজোম মাইটোসিসের শুরুতে সবাই ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যায়, দেন এই হচ্ছে মেটাফেজ, এই হচ্ছে অ্যানাফেজ, দেন প্রত্যেকটা কোষে আবার ওই 3টা করে ক্রোমোজোম হয়ে যায়, ঠিক আছে। 3টা তো থাকে না, 46টা থাকে। তো তোমরা যদি ঐক নিয়ম করো ওই একই, তখন দুইটাতে 46টা করে থাকবে। তাহলে এই হচ্ছে একটা নর্মাল মাইটোসিস, ওকে। এখন দেখো সাপোজ এরকম হলো, একটু এটা একটু খেয়াল করো, অ্যানাফেজে দেখো মানে স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা ফাইবারে কিন্তু একটা একটা করে ক্রোমাটিন গিয়েছে। এখানে দেখো, এখানে ক্রোমাটিনটা আসতে পারে নাই, মানে মানে ক্রোমাটিনটা তো স্প্লিট হয় অ্যানাফেজের শুরুতে, তাই না, দুই দিকে যায়, এখানে সেটা স্প্লিট হইতে পারে নাই, স্প্লিট হতে না পেরে দুইটাই এই পাশে চলে গিয়েছে, এই পাশে একটাও যায় নাই। সো দেখো কি হচ্ছে, এই পাশে 3টা থাকার কথা না, এই পাশে 2টা ক্রোমোজোম আছে এই সেলে, এই সেলে আছে 4টা ক্রোমোজোম, ঠিক আছে। তো এখন কি হচ্ছে একটু দেখো, আমরা যদি এখন ঐকিক নিয়ম করি, যদি এটা এরকম 46 ক্রোমোজোম ওয়ালা সেল হতো, দেখা যাইতো কি, এখানে হয়তো 45টা ক্রোমোজোম, এখানে হয়তো 47টা ক্রোমোজোম। তাহলে এটা কি কি হলো, এক প্রকার অ্যানিউপ্লয়েডই হলো না? হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যানিউপ্লয়েডই। সো তাহলে দেখো কি হচ্ছে এখানে, হোয়াট ইজ জাংশন? জাংশন মানে হচ্ছে জয়েন। হোয়াট ইজ ডিসজাংশন? আলাদা হওয়া। আর হোয়াট ইজ নন ডিসজাংশন? আলাদা হতে না পারা। তাহলে এই যে অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম দুইটা আলাদা হতে পারতেছে না, এটাকে বলা হচ্ছে নন ডিসজাংশন। এজন্য একটা ক্রোমোজোমে নরমাল থেকে ক্রোমোজোম, একটা কোষে ক্রোমোজোম সংখ্যা নরমাল থেকে কম হবে, মানে এটাকে বলা হয় মনোসোমি। আরেকটা কোষে এর ক্রোমোজোম সংখ্যা এর থেকে বেশি হবে, ওটাকে বলা হবে পলিসোমি, ওকে। আমরা নিশ্চয়ই এরকম দেখেছি, টার্নার সিনড্রোম 45XO, ক্লাইনফেল্টার দেখেছি 47XXY, অনেকটা এরকম আর কি। ইট ইজ ইউজুয়ালি ডিউ টু আ রেজাল্ট অফ নন ডিসজাংশন, ওকে। তো গেল, তাহলে আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত আপাতত। তাহলে একটু কোয়েশ্চেনটা দেখাই, তাহলে কি কোয়েশ্চেন আছে। ভাইয়া হ্যাঁ, জি বলো। ভাইয়া কখনো কি এরকম হতে পারে যে মায়ের সবসময় একজন মায়ের সবসময় টুইন্স বেবি হচ্ছে, বা তার যতগুলো বেবি হবে তার টুইন্স বেবি হবে? এমন আসলে আমি জানি না, তবে এরকম দেখা যায় যে টুইন হওয়ার চান্সটা অনেক সময় ফ্যামিলিয়াল বা জেনেটিক একটা টেন্ডেন্সি থাকে। আমাদের ডিএমসিতে একটা ম্যাডাম আছেন K60-তে, মানে উনি নিজে হচ্ছে টুইন। টুইন বলতে কি, মানে ডাইজাইগোটিক টুইন। উনি আর ওনার ভাই দুজনেই হচ্ছে K60, একজন হচ্ছে সার্জারিতে, আরেকজন হচ্ছে ইএনটিতে, ওনারা দুজন টুইন। আবার ম্যাডামের যে বাচ্চা হয়েছে, 2টা মেয়ে হয়েছে, ওনারাও টুইন। সো অনেক সময় এরকম টুইনটা ফ্যামিলিতে রান করে, ফ্যামিলিয়াল হতে পারে। তবে এমন আমি আসলে কম দেখেছি যে একটা ফিমেলের সবসময় টুইন বা সবসময় মাল্টিপল প্রেগনেন্সি হচ্ছে, এমন আসলে দেখিনি। তবে এমন হতে পারে যে একটা ফ্যামিলিতে এটা টেন্ডেন্সি থাকতে পারে, ঠিক আছে। জি আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, হোয়াট চেঞ্জেস অকার ইন জাইগোট? আচ্ছা দাঁড়া, এখানে বেশিরভাগই আমি আগের দিন বলেছিলাম, জাস্ট আজকের সাথে মানে রিলেভেন্ট যেগুলো ওগুলো বলছি। Why third week and 8th week of intrauterine life is termed most vulnerable period of pregnancy? এটা অলরেডি বলেছি, কারণ it is the time of organogenesis. Twinning, types and its basis of development. এখানে তোমরা জাস্ট এভাবেই বলবা যে ডাইজাইগোটিক আর মনোজাইগোটিক, এভাবে বলবা যে যদি দুইটা মানে ওভাম থাকে এবং দুইটা আলাদা জাইগোট ফর্ম হয় শুরু থেকেই, ওটাকে বলা ডাইজাইগোটিক টুইন। দে হ্যাভ নো মানে মানে ম্যাচিং ইন দেয়ার ফিচার্স। আর মনোজাইগোটিক টুইন হচ্ছে ইউজুয়ালি সিঙ্গেল জাইগোট ফর্ম হয়, দেন সেটা স্প্লিট হয়ে দুইটা টুইন ফর্ম হয়। এটাই জাস্ট এতটুকু বললেই হবে। এক্সপ্লেইন হোয়াই এমব্রিয়নিক পিরিয়ড ইজ দ্য মোস্ট সাসেপ্টেবল পিরিয়ড অফ প্রেগনেন্সি। এটা তো বললাম অলরেডি। এখন আসো জার্ম লেয়ার্স অ্যান্ড নটোকর্ড।
হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন এটা বলেছি, মেনশন দ্য প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন এটা বলেছি, রোল অফ প্রিমিটিভ স্ট্রিক ইন দ্য প্রসেস অফ ফর্মেশন, এটা কিছু না আলাদা করে এই গ্যাস্ট্রুলেশনের প্রসিডিউরটা ব্যাখ্যা করবা, জাস্ট এটাই বলবা যে প্রিমিটিভ স্ট্রিক দিয়ে তারা ভিতরে ঢুকে। প্রসেস অফ ফর্মেশন অফ নটোকর্ড এটাও বলেছি, মেনশন দ্য ইম্পর্টেন্স অফ নটোকর্ড ইন দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট, এখানে হচ্ছে যে নটোকর্ডের ফাংশনটা বলবা। হোয়াট ইজ নিউরাল ক্রেস্ট, এটা বেসিক্যালি সিএনএস এর ডেভেলপমেন্টে পড়ে যায়। যাই হোক, বেসিক্যালি কি বলবা তোমরা, যখন সারফেস এক্টোডার্মটা ফোল্ড হওয়া শুরু করে, এটার একদম এজ গুলাতে কিছু এলিভেটেড সেল থাকে, এটাকে বলা হয় নিউরাল ক্রেস্ট সেল, এটাকে বলা হয় নিউরাল ক্রেস্ট। ফর্মেশন অফ নিউরাল ক্রেস্ট সেল, তোমরা হচ্ছে যে বেসিক্যালি ফর্মেশন অফ নিউরাল টিউব যে আমি দেখেছিলাম সিএনএস এর ডেভেলপমেন্টে, ওইখানে কিন্তু আমি আলাদা করে দেখিয়ে দিয়েছিলাম যে নিউরাল ক্রেস্টটা কোন জায়গায় থাকে, একইভাবে এটা দেখিয়ে দিবা। গিভ দ্য ডেরিভেটিভস অফ নিউরাল ক্রেস্ট সেল, রাইট ব্রিফলি অন ডেরিভেটিভস অফ এক্টোডার্ম, জাস্ট নামগুলা লিখবা। মেনশন দ্য ডেরিভেটিভস অফ সারফেস এক্টোডার্ম, ডিরেক্টলি নামগুলা লিখবা। মেনশন দ্য ডেরিভেটিভস অফ, মানে আমার মনে এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, অফ নিউরাল টিউব, এখানে দেখবা যে সিএনএস টাকে ব্রেন এবং স্পাইনাল কর্ড। হাউ সেকেন্ডারি মেসোডার্ম ইজ ফর্মড, আচ্ছা প্রাইমারি মেসোডার্ম হচ্ছে আনডিভাইডেড যে মেসোডার্ম সেটা, এটা যে নটোকর্ডের ইনফ্লুয়েন্সে তিনটা ভাগে ভাগ হয়ে যায়, প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম, ল্যাটারাল প্লেট মেসোডার্ম এবং ইন্টারমিডিয়েট মেসোডার্ম, এটাই হচ্ছে সেকেন্ডারি মেসোডার্ম। তোমরা এই জিনিসটা বলে তারপর তিনটা মেসোডার্মের ডেরিভেটিভ বলে দিতে পারো যদি টাইম থাকে বা যদি নাম্বার অত বেশি হয়। এনুমারেট দ্য ডেরিভেটিভস অফ এক্সট্রা অ্যান্ড ইন্ট্রা এমব্রিয়নিক মেসোডার্ম, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখো। ইন্ট্রা এমব্রিয়নিক মেসোডার্মটা হচ্ছে বেসিক্যালি এই তিনটা, আর এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্মটা হচ্ছে ওই যে সোমাটোপ্লুরিক্লিয়ার এবং স্প্ল্যাঙ্কটোপ্লুরিক্লিয়ার, ঠিক আছে? তো এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্মের মানে ডেরিভেটিভ নিয়ে যদি জানতে চাই, এক কথায় বলে দিবা, ইট কন্ট্রিবিউটস টু ফর্মেশন অফ ফিটাল মেমব্রেন অ্যান্ড প্ল্যাসেন্টা, জাস্ট এভাবে এক কথায় বলে দিলেই হবে, ফিটাল মেমব্রেন অ্যান্ড প্ল্যাসেন্টা। বেসিক্যালি ইন্ট্রা এমব্রিয়নিক মেসোডার্মটা এই কোশ্চেনের মেইন ফোকাস আর কি, যে মানে যেটা হচ্ছে তোমার প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম এবং ল্যাটারাল প্লেট মেসোডার্ম। হাউ ডাজ প্রিমিটিভ স্ট্রিক ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট ইন এমব্রায়ো, এখানে বেসিক্যালি তুমি এটাই বলবা যে প্রিমিটিভ স্ট্রিক এর দুই পাশে যে প্রিমিটিভ স্ট্রিক সেল থাকে এবং মাঝে প্রিমিটিভ গ্রুপ থাকে, এখান দিয়ে সেলগুলো মাইগ্রেট হয়ে 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 গ্যাস্ট্রুলেশন হয়। আচ্ছা, এক্সপ্লেন অ্যানাটমিক্যালি অলিগোহাইড্রামনিউজ অকার্স ইন রেনাল অ্যাজেনেসিস, এখানে তোমরা বেসিক্যালি ফ্লো অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইডটা ব্যাখ্যা করে দেন হচ্ছে বলবা যে যদি কিডনি না থাকে তাহলে বাচ্চার ইউরিনেশন কম হবে, তখন অলিগোহাইড্রামনিউজ হবে। আর এপিব্লাস্ট ইজ দ্য সোর্স অফ ট্রাইজেমিনাল জার্ম লেয়ার, তোমরা গ্যাস্ট্রুলেশন ব্যাখ্যা করে বলবা যে সো ইউ ক্যান সি দ্যাট অল দ্য লেয়ার্স ইভেন্চুয়ালি কেম ফ্রম এপিব্লাস্ট, সো এপিব্লাস্ট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রাইজেমিনাল জার্ম ডিস্ক। নেম দ্য স্ট্রাকচার্স ডেভেলপিং ফ্রম এন্ডোডার্ম, কি কি জিআইটি তে যত ভিসেরা আছে সবগুলোর নাম বলবা এক্সেপ্ট স্প্লিন আর কি, স্প্লিন বাদে, যদিও স্প্লিন জিআইটির পার্ট না। তারপর হচ্ছে তোমার পুরো রেসপিরেটরি সিস্টেমের কথা বলবা। তারপরে কি বলবা, ক্লোয়েকাতে কি থেকে কি আসছে, ইউরোজেনিটাল সাইনাস থেকে ব্ল্যাডার আসছে ফ্রম দ্য ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস। পেলভিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস থেকে কি আসছে, প্রস্টেট আসছে, তারপরে আসছে ইউরেথ্রা আসছে, মানে প্রোস্টাটিক ইউরেথ্রা এবং মেমব্রেনাস ইউরেথ্রা, ফিমেলের ক্ষেত্রে আসছে ভেজাইনা। আর ডেফিনিটিভ বা ফ্যালিক পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস থেকে আসছে পেনিস বা গ্ল্যান্স পেনিস, ক্লিটোরিস, এভাবে বলে দিবা দিস আর দ্য ডেরিভেটিভস অফ এন্ডোডার্ম। যদিও এই জিনিসগুলো এই যে লাস্টের এই কয়েকটা পুরোপুরি এন্ডোডার্ম না, দে অলসো হ্যাভ মেসেনকাইমাল কন্ট্রিবিউশন। গিভ দ্য নাম্বার পার্টস এন্ড ফেট অফ সোমাইট, এটা আমি ওই ক্লাসে অলরেডি বলেছিলাম, এটা আজকে এখন আর বলছি না। জেনারেল অ্যাকাউন্ট অফ স্ট্রাকচারস ডেভেলপিং ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেলস, জাস্ট নামগুলা বলবা আর কি, কি স্ট্রাকচার ডেভেলপ করে। ফেলিয়ার অফ ক্লোজার অফ অ্যান্টেরোনিউরাল কজেস অ্যানেনসেফালি, মানে এটা তো তোমরা পারবা আশা করি। প্ল্যাসেন্টা এন্ড ফিটাল মেমব্রেনস, ফাংশনস অফ প্ল্যাসেন্টা, ফরমেশন অফ প্ল্যাসেন্টা, ফরমেশনে জাস্ট কি বলবা, ফিটাল পার্ট কোত্থেকে ফর্ম হয়, কম কোরিওনিক ফ্রন্ডোসাম, ম্যাটার্নাল পার্ট ফ্রম ডেসিডুয়া বেসালিস, আর এরপর প্ল্যাসেন্টাল যে ব্যারিয়ারটা ওইটার লেয়ারগুলোর নাম লিখবা। নেম দ্য ফিটাল মেমব্রেনস, আগের দিনই বলেছিলাম যে তোমার এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট বাদে যা কিছু আছে অল অফ দেম ওই সবগুলো জিনিসের নাম লিখে দিবা ফিটাল মেমব্রেন। কি কি সেটা হচ্ছে সিনসাইশিও ট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট,
extra embryonic mesodermis somatopluric layer, splanchnopluric layer, amniotic cavity, yolk sac, chorionic cavity. আচ্ছা, enumerate the extra embryonic fetal membrane. এই তো এগুলাই। Write down the functions of amniotic fluid. এটা তো বললাম। Short note on umbilical cord একটু করে বলছি। Placental parts and function, formation and function of placenta. Name the virus that can cross the placental barrier. এটাও বলেছি। Explain anatomically or histologically or developmentally why or how human placenta is hemochorial type. এটাও মনে হয় বলেছি। Direct contact এ থাকে ব্লাডের সাথে chorion frondosome. Short note on amniotic cavity. সো আই গেস আচ্ছা অ্যামনিওটিক ক্যাভিটিতে বেসিক্যালি হচ্ছে তোমরা শুরুতে বলবা কি এটা হচ্ছে ইন দ্য ফার্স্ট টাইম এটা একদিকে থাকে এপিব্লাস্ট আরেকদিকে থাকে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম আলটিমেটলি পুরো বাচ্চাটাই এর মধ্যে ফ্লোট করে এর মধ্যে থাকে অ্যামনিওটিক ফ্লুইড দেন অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশনটা বাকিটা বলে দিবা শর্ট নোটটা আর কি সো এই হচ্ছে সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট এমব্রায়োলজি জেনারেল এমব্রায়োলজি এবং কোর্সটাও মনে হয় এই তো শেষ তো যাই হোক ইট ওয়াজ আ প্লেজেন্ট এক্সপেরিয়েন্স টিচিং ইউ গাইস আমার কাছে মনে হয় যে আই ট্রাইড মাই বেস্ট এবং আমি আশা করি যে তোমাদের উপকার হয়েছে আর কি এখন কারো যদি কোনো কোয়েরি থাকে জিজ্ঞেস করতে পারো আজকের ক্লাস নিয়ে ভাইয়া হাইপোব্লাস্টে কি কোনো রেমনেন্ট কি আমাদের বডিতে থাকে না এগুলো কি সব অ্যাপোস্টোসিস হয়ে যাচ্ছে হাইপোব্লাস্টের একটা রেমনেন্ট আমি যদি বলি মানে জিনিসটা হচ্ছে কি যে দেখো হাইপোব্লাস্টের নিচে কি থাকে ইয়ক স্যাক থাকে তাই না ইয়ক স্যাকের এখানে যে সেলগুলো থাকে এই সেলগুলোর নাম আছে নাম হচ্ছে হাউজার্স মেমব্রেন যাই হোক হাইপোব্লাস্ট থেকে কিছু সিক্রেশন আসে এই সিক্রেশনগুলো আলটিমেটলি ইয়ক স্যাকের ভিতরে ফ্লুইডটা তৈরিতে সাহায্য করে বাট আলটিমেটলি একটা সময় হাইপোব্লাস্টটা কিছুই আর থাকে না কোনো রেমনেন্টই থাকে না পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করে যায় শুধুমাত্র প্রিমিটিভ ইয়ক স্যাকের ফ্লুইডটা get some derivative from the hypoblast এছাড়া এটা আর কোনো অস্তিত্ব থাকে না ওকে জি ভাইয়া একটা প্রশ্ন ছিল হ্যাঁ জি আপু বলো ভাইয়া ট্রিপলেট কি তিনজন তিন ধরনের দেখতে হতে পারে যদি এমন হয় তাহলে তো ভাই অনেক কিছু হইতে পারে দেখো এমন হইতে পারে যে দুইটা ডাইজাইগোটিক ছিল হ্যাঁ দুইটা আলাদা জাইগোট আগেই তৈরি হয়েছিল দেন এর মধ্যে যে কোনো একটা আবার স্প্লিট হয়েছে তাহলে দেখা যাবে যে দুইটা দেখতে একরকম আরেকটা দেখতে আরেক রকম ওকে বাট তিনটাই দেখতে তিন রকম হওয়ার চান্সটা খুবই কম কারণ দুইটা ওভাম তৈরি হওয়াটাই খুবই আনলাইকলি হ্যাঁ তিনটা তিন রকম হওয়ার চান্স কম এমন হইতে পারে মোস্ট মানে এট বেস্ট যেটা হইতে পারে যে একটা একরকম বাকি দুইটা একরকম বুঝছো আর সবচেয়ে লাইকলি হচ্ছে তিনটা ওভাম আসার চান্স খুবই কম আর কি একই সাইকেলে তাও আবার একটাই আসে সবচেয়ে কমনলি খুব রিয়ালি দুইটা আসে তিনটা একদম নাই বললেই চলে এটাই আর কি ঠিক আছে ওকে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আর কোনো কোশ্চেন আছে কারো ভাইয়া আমাদের একটা জিনিস এক্সট্রা বাকি ছিল ভাই আপনি বলেছিলেন প্রমিস করেছেন পড়াবেন ক্রেনিয়াল নার্ভ অ্যাটাচমেন্টস এন্ড ফাংশনাল কমপ্লেক্স হ্যাঁ এটা আমি শুনো আমি হিস্টো কোর্সটা শুরু করব ইনশাআল্লাহ 7 তারিখ বা 8 তারিখ থেকে এর আগেই আমি একটা দিন আমি ঠিক শিওর না কোন দিন বাট এর মধ্যে একটা দিন আমি পড়াবো তোমরা একটু থাইকো আর কি হ্যাঁ আর তোমরা এর আগে একটু ক্রেনিয়াল নার্ভগুলো একটু দেখে নিও জাস্ট কার কাজ কি কাজগুলো একটু জাস্ট দেখে নিও আর কি ঠিক আছে ফাংশনটা ওকে আমি এই যে এক সপ্তাহ তো আর এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমি একটা দিন বের করে তোমাদেরকে পড়িয়ে দেব আর কি ঠিক আছে আর হচ্ছে এই জেনারেল এমব্রায়োর উপর একটা বড় অ্যাসেসমেন্ট হতে হবে এমসিকিউ ওইটা আজকে মনে হয় দিতে পারবো না কারণ অনেক কোশ্চেন হবে এখান থেকে ওইটা একটু কালকে হয়তো যে কোনো একটা সময় আমি দিয়ে দিব সো মানে গুগল ফর্মে এমসিকিউ আর কি একই ভাবে আর পুরো এমব্রায়োর একটা ফাইনাল অ্যাসেসমেন্ট নেওয়ার কথা এটাও এই 1 উইকের মধ্যে আমি বলে দিব কবে ওকে আশা করি যে সাদমান ভাই গ্রুপটা রাখবে এখনই আজকে বিয়ে করে দেবে না যদি রাখে তাহলে তো হলে তোমরা ওই গ্রুপ থেকে সব আপডেটস পাবা কোনো সমস্যা নাই সো তোমরা একটু জাস্ট গ্রুপে একটু চোখ রেখো আর কি হ্যাঁ একটু চোখ রেখো আর সাদমান ভাইয়া মনে হয় জানে অলরেডি যে আমি আরেকটা ক্লাস নেওয়ার কথা সো যাই হোক সমস্যা নেই রাজীব ভাইয়া তো শুনছেন আশা করি
তো সাদমান ভাই হ্যাঁ, যদি আমি শুনছি। জিজ্ঞেস করেন আরেকটা এক্সট্রা ক্লাস আমি ওদের নিব আর কি, এটা আমি ওদেরকে প্রমিস করেছি। সো এই সপ্তাহের মধ্যে নিব আর কি, নেক্সট কোর্সটা শুরুর আগে। তো ঠিক আছে, ঠিক আছে আর স্যার। আর কারো ঠিক আছে যদি স্যার। কোয়েরি না থাকে, দ্যাট ইজ দ্য অফিসিয়াল এন্ডিং অফ দিস কোর্স। আই হ্যাড ফান টিচিং ইউ গাইস, আমার ভালো লেগেছে, তোমাদের আশা করি তোমাদের উপকার হয়েছে কিছু। সো কারো যদি সারা জীবনে কোনো এমব্রয়ডারি নিয়ে কোনো কোয়েরি থাকে আমাকে পার্সোনালি তোমরা নক করতে পারো এরপর। আর আশা করি যে এখানে যে নলেজটা তোমরা নিয়েছো এটা তোমরা এমনভাবে স্টোর করবা যেন তোমরা পরবর্তীতে যে কোনো সময় যে কোনো সাবজেক্টে যদি তোমাদের নলেজটা আবার লাগে, তোমরা যেন খুব কুইকলি রিচ ব্যাক করতে পারো যে হ্যাঁ আমি একটু চট করে দেখে নিই। তোমরা প্যাথোলজি যখন পড়বা, ফার্মা যখন পড়বা, সার্জারি, মেডিসিন, গাইনি যখনই পড়বা, অনেক লাগবে এমব্রায়োলজি, এবং এই নলেজটা যদি তোমরা ভালো মতো স্টোর করে রাখতে পারো তোমাদের জন্য খুবই উপকার হবে আশা করি। ফার্স্ট প্রফ তো হবেই, পরবর্তী প্রফগুলোতেও হবে। সো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে এই কোর্সটাতে সাথে থাকার জন্য। আশা করি যে সামনে আরো কোর্সে আরো দেখা হবে ইনশাল্লাহ, আরো কোঅপারেট করতে পারবো। আর বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার এন্ডেভার। যাদের আনফরচুনেটলি পরীক্ষা দিতে হতে পারে সামনে, তাদের জন্য বেস্ট অফ লাক। আশা করি তোমরা ভালো হেলথে, মানে ভালোভাবে তোমরা পার হতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া, হ্যাঁ আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমি লিভ নিচ্ছি এখন। আর এই পিডিএফটা কিন্তু আমি আগের দিনই দিয়েছিলাম, আগের দিনের পিডিএফ এ সবই ছিল। সো আশা করি যে আজকে আর মনে হয় কিছু দেওয়া লাগছে না নতুন করে। ও আচ্ছা হ্যাঁ, আমি জেনারেল এমব্রায়োলজিটা দাগিয়ে দেইনি এখনো, দিব, আজকে দিব, আজকে রাতে দিয়ে দিব। জেনারেল এমব্রায়োলজি দাগিয়ে দিব, তারপরে হচ্ছে ডায়াফ্রামের ডেভেলপমেন্টও দাগিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর রাজীব ভাই আপনি ভাইয়া আর অ্যাটলিস্ট, হ্যান্ড নোটটা। হ্যাঁ হ্যান্ড নোটটা, রাজীব ভাই আপনি জি অ্যাটলিস্ট হ্যাঁ। একটা সপ্তাহ গ্রুপটা যেন থাকে একটু দেখেন আর কি। হ্যাঁ ভাই, ওকে গ্রুপ থাকবে, আমি গ্রুপ রাখবো ভাই, নো ওকে প্রবলেম ভাই, ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ।